এই, তুই বিয়ের জন্য হ্যাঁ বলিস না কেন রে? সারা জীবন কি আমাদের ঘাড়ে বসে খাবি? তোমাদের ঘাড়ে বসে তো খাই না, আমি খাবার খাইতেছি আর টেবিলে বসে। তুই টেবিলে খা আর ঘাড়ে বসে খা, একই কথা। তুই বিয়ের জন্য রাজি কবে হবি তাই আগে বল দেখি এবার। সাত সকালে খেতে বসে কি শুরু করছো? সেই ইন্টারে পড়ার সময় থেকে বিয়ে বিয়ে শুরু করছো। এত তাড়া কিসের তোমাদের? তুই এখন আর ছোট পিচ্ছি নই, সবাই তোর বিয়ের কথা বলে। তুই বড় হয়ে গেছিস, আর মেয়েরা বড় হলে বিয়ে দিতে হয়, তারা পরের বাড়ি যাবে, এটাই নিয়ম। নাকি আমি তোমার আপন মেয়ে না? সৎ মেয়ের মতো ব্যবহার কেন করো? সৎ মেয়ের মতো ব্যবহার করি? তাও তো মুখ ফুটে একবারও বলেন না, মা জননী বিয়ে করতে চাই আমি। তাই বলে কুরবানি দিতে চাও এত তাড়াতাড়ি বুঝি? এত বোঝা ভাবো আমাকে? আমার বাপের টাকা কম পড়েছে কি? এ কোন ধরনের কথা? টাকা পয়সা সব আছে, শুধু একটা মেয়ের জামাই লাগবে। মেয়ে বড় হলে সব বাবা মা মেয়ে বিয়ে দিতে চায়, কেউ কুরবানি করতে চায় না। মেয়ে হয়ে জন্ম নিলে তাকে পরের বাড়ি যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। তুমি আমার মা না হয়ে যদি আমি তোমার মা হইতাম, তাহলে দেখতে কখনো আমার মেয়ের আমি সাথে এমন খারাপ ব্যবহার কখনো করতাম না। থাক, খান সাহেবের কন্যা, আমাকে আলু পাম দিতে হবে না। এই তো ভালো কথা, আজকাল কার মহিলারা শুনতে পারে না, এটাই সমস্যা। থাক, আমার এত ভালো হবার দরকার নেই, বিয়ে করতে হবে এই বছর, এটাই ফাইনাল। বললেই হলো তাই না? মগের মুল্লুক, তোমাদের চোখে শুধু এই আমরা অবলা মেয়েরাই পড়ি তাই না? মেয়েরা বিয়ে করে সংসারী হবে, এটাই নিয়ম, তাতে সমস্যা কি? তাহলে আজ থেকে এই নিয়ম বদলে দাও, নতুন নিয়ম করো। আসছেন মহারানী ভিক্টোরিয়া, তার জন্য সমাজের মানুষ নিয়ম বদলে দেবে? এই আরিয়াত খান অনুর জন্য সব নিয়ম বদলে যাবে। তাই বলে ড্রয়িং রুমে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে গরুর মতো টানতে টানতে মায়ের সামনে এনে বলে, এর লেখাপড়া শেষ হয়ে গেছে, বাবার কোম্পানিতে জয়েন করেছে, ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তার বিয়ে না দিয়ে শুধু আমার বিয়ে নিয়ে পড়ে আছো কেন? এই তোমাদের সোসাইটির লোকের চোখে শুধু মেয়েগুলোই চোখে পড়ে কেন? ঘরে যে বিয়ে উপযুক্ত ছেলেরাও আছে, তাদের চোখ পড়ে না? মেয়ে মানুষ হারে বজ্জাত হয়, নাহলে আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে বলতে শুনি নেই আপনার মেয়েকে এত পড়াতে হবে না, বড় হয়ে গেছে, বিয়ে দিবেন কবে? এ সময় চলে গেছে, আর ভালো ছেলে পাবেন না। সব বজ্জাত মহিলাগুলো সমাজটাকে একেবারেই দূষিত করে দিচ্ছে। ওদের জ্বালায় ছোট থেকে এই কথা সেই কথা শুনে বড় হতে হয় কেন রে বাপু? তোদের কোন খেতে আগুন দিচ্ছি? তাদের ছেলেরা বড় হয়েছে, বিয়ে দিবে ডাইরেক্ট বলবে, এত ইনিয়ে বিনিয়ে কেন বলে? যত সব বিয়ের জন্য ছেলেদের কেন যে নাস্তানাবুদ করে না? ছেলেদেরও বলা উচিত তোদের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। অনুর ভাই আর মা দুজন দুজনার চেহারার দিকে হা করে তাকিয়েছে। আল্লাহ, মেয়েটা আমার পাগল হয়ে গেছে, কে করবে এই পাগল ছাগল বিয়ে? শেষে কি চিরকুমারী থাকবে মেয়েটা? এই তুই আমার বোন তো না অন্য কেউ রে? কেন ভাইয়া, কোনো সন্দেহ আছে? নিজের ঝামেলা কিভাবে বড় ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছিস? ঝামেলা কেন হবে? তোমার বিয়ের ঘটকালি করি। আমি বিয়ে করব তোকে বলছি একবারও? তাহলে এত আগ বাড়িয়ে আমাকে বিপদে কেন ফেলতে চাচ্ছিস? বিপদ কোথায় ভাইয়া? তোমারও বিয়ের বয়স হয়ে গেছে, তাই সবাইকে চোখ খুলে তোমাকে দেখতে বলেছি, যাতে তুমিও একটু কষ্ট ভোগ করো, বিয়ের ভেজালের মজা বোঝো। মা, এই শিউর কোনো রাস্তা থেকে কুড়িয়ে আনা মেয়ে আমার আপন বোন হলে এমন কথা বলতো না। আচ্ছা মা, আমি অফিসে গেলাম, তোমরা যা খুশি করো এবার। আবির চলে যায়। এসব কি কথা রে? তোর ভাই সবেমাত্র জয়েনিং করছে, 2-3 বছর তো লাগবে ওর নিজেকে গুছিয়ে নিতে, তারপর না হয় ওর বিয়ের কথা ভাবা যাবে। এই লাইনে আসছো, আমি ভার্সিটিতে পড়ছি, আমাকেও সেটেল হতে দাও, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। হয় বিয়ে করবি না হয় জব করবি, যে কোনো একটা পথ বেছে নিতে হবে। কে শোনে আমার কথা? আজারে সকালবেলা মুডটা খারাপ করে দিল, যত সব। রাগে গজগজ করতে করতে ভার্সিটি যাবার জন্য ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভার্সিটিতে রিমা বসে চকলেট খাচ্ছিল। অনু এসে চকলেটটা কেড়ে নিয়ে খেতে শুরু করে। রিমা কিছু বলবে তার আগে অনুর চেহারা দেখে বোঝা যায় খুব রেগে আছে। এখন কিছু বলা মানে নিজের কবর খোদাই করা। ও মনো, তোমার কি হয়েছে গো? এভাবে চকলেট খাচ্ছ গে? একটু রাগী ভাবে রিমার দিকে তাকিয়ে থাকে। মনো, তোর চোখ দেখে ভয় লাগে তো আমার, প্লিজ এইভাবে তাকাবি না। কিছু না বলে রিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না ঝরে দেয়। অনুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আস্তে করে
বলে, কি হয়েছে অনু, এবার তো বলবি নাকি? রিমার ওড়না দিয়ে নিজের নাকটা মুছে নেয়। কুত্তি কোথাকার, বলতে পারতি, টিস্যু দিতাম। অন্যটা নষ্ট করছিস কিসের জন্য? পানি মুছছি, অন্য কিছু করি নাই। চুপ থাক বেয়াদব মাইয়া, মনটা এমনি খারাপ আছে। আমার বিড়াল আমাকেই মিউ মিউ বলে। আমি বিড়াল না, তোর কুট্টিকালের বান্ধবী। এইটা আমার ভুল, তুই আমার বান্ধবী। আজ আরে গীত বাদ দে, কাজের কথায় মন দে। কি কাজের কথা বল দেখি? আজ আবার মায়ে আমার বিয়ের কথা বলছিল রে মীরা। আন্টি ভালো কথাই তো বলেছে মনু, বিয়েটা করে নে না, আমি আমার বেস্টুর বিয়ে দাওয়াত খাবো। তোর দাঁত ভেঙে দিব বেয়াদব মাইয়া। আচ্ছা বল কি হয়েছে, দাঁত ভাঙনের দরকার নেই। দাঁত ভাঙা খাওয়া রিমা খাবে না, তুই খা তোর বিয়ে। বান্ধবী রে, তুই জানিস না আমি সেই 10 বছর আগে এক পোলার উপর ক্র্যাশ খাইছিলাম। আমার সেই পোলাকেই লাগবে। আমি এ জীবনে অন্য কাউকে বিয়ে করব না ওই ছেলে ছাড়া। তারে খুঁজে নিয়ে আয় রে বান্ধবী। আল্লাহ যে কোন কুক্ষণে ওই পোলার সাথে তোর দেখা করাইছিল কে জানি। সে পোলা কই থাকে, বাপের নাম কি, কিছুই জানিস না। এত বছরে বিয়ে করে নিছে কিনা তাও জানিস না। নাম জানি তো রাজ। হ, ওই নাম নিয়া তসবি পাঠ করবি, পারলে মালা বানিয়ে গলায় পড়বি। রাজ যদি বিয়ে করে থাকে তাতেও আমার সমস্যা নেই। আমি সতীনের সংসার করতেও রাজি। ওর 10 পোলার সৎমা হতেও রাজি আছি। না, তোর বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে এই জীবনে তোর বিয়ে হবে না। না হলে চলবে, শুধু রাজকে পেলেই চলবে আমার। এবার তোর বাড়ির মানুষকে বলবো তাদের মেয়ে বিয়েতে না কেন বলে, তারা এই কথা জানলে তোকে জোর করে বিয়ে দিয়ে দেবে। শয়তান ছেমড়ি, তোর সাহস তো কম না। আজকে তোরে খাইছি আমি, দাঁড়া বান্দনি। ব্যাগ হাতে ভো দৌড় দিচ্ছে, জানে অনু এখন হাতের কাছে যদি পায় তাহলে মনে সুখে পিটাবে। রিমার পেছনে পেছনে অনু দৌড়ানি দিচ্ছে। দৌড় দিতে দিতে অনেক দূরে চলে আসে। রিমা হঠাৎ রাস্তার মাঝে চলে যায়। অনু রাস্তার পাশে হাঁপাতে থাকে। এমন সময় একটা গাড়ি চলে আসে ফুল স্পিডে। হঠাৎ রিমার পিছনে গাড়ি দেখে অনু চিৎকার দেয়। এমন সময় একটা গাড়ি চলে আসে ফুল স্পিডে। হঠাৎ রিমার পিছনে গাড়ি দেখে অনু চিৎকার দেয়, রিমা! চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে যায়। গাড়ির মালিক খুব জোরে ব্রেক করে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। রিমা তবুও ধাক্কা খেয়ে পড়ে যায়। অনু জোরে ব্রেক করার শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে রিমা পড়ে আছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে রিমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। একটু পর রিমা হঠাৎ বলে ওঠে, মরি নাই, বেঁচে আছি। শয়তানি কুত্তি, মরিস নাই তো, পড়ে আছিস কেন? দেখ তো, কপাল কেটে গেছে, হাত পা ছিলে গেছে। তাড়াতাড়ি চল, হাসপাতালে যাব। অনু রিমাকে সোজা করে ধরে উঠে দাঁড় করায়। তখন গাড়ির ড্রাইভার বাইরে এসে বলে, হেই ইডিয়েট! কেউ এভাবে মাঝ রাস্তার মাঝে এসে দাঁড়ায়? এমন মেয়েদের থাপ্পড় দিয়ে কান লাল করে দেওয়া উচিত। ওই বেড়ার ড্রাইভার, তোর সাহস তো কম না, তুই আমাকে থাপ্পড় দিয়ে কানলাল করে দিতে চাইছিস? আমিও এক থাপ্পড় দিয়ে তোর 24টা দাঁত ফালাই দিব। কি অসভ্য মেয়ে, কথা বলার সম্ভবত কোনো জ্ঞানই নেই। দেখেই বোঝা যাচ্ছে কোনো বস্তির 3rd ক্লাস ফ্যামিলির মেয়ে। এই তুই কাকে 3rd ক্লাস বলছিস? বস্তির মেয়েরা বুঝি মানুষ হয় না? নিজে তো ড্রাইভার হয়ে আসছিস, ফুটানি দেখাতে যা তো সব। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? দেখ রে রিমা, আজকাল গাড়ির ড্রাইভারগুলোও দেখি পটর পটর করে ইংরেজিতে কথা বলে। এই বেয়াদব মেয়ে, এত ড্রাইভার করছো কেন? কোন দিক দিয়ে আমাকে ড্রাইভার মনে হচ্ছে? লুক অ্যাট মি। এবার তার পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখে পায়ে দামি জুতা, দামি কমপ্লিট, সেটা পরার চোখে একটা সানগ্লাস। দেখতে মাশাআল্লাহ, শালার শেষে কিনা একটা ড্রাইভারের উপর ক্রাশ খাইলাম। হবে না, মানি না। অনু শুধু রাজকে ভালোবাসে। এসব ড্রাইভারের খাওয়ার নিয়ে সে যতই সুন্দর হোক না কেন। দেখেন, আমি জানি আজকাল ড্রাইভারগণ সেজে গুজে গাড়ি ড্রাইভ করে, তার মানে এই না যে আপনার ড্রাইভারের নাম খুঁজে যাবে। আপনি আবার আমাকে ড্রাইভার বলে অপমান করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে আর পাবেন কোথায় যে ফল দেখাতে আসছে? এই শহরেরই তো থাকবেন, ঠিক খুঁজে নেব। আমাকে ফাঁকি দেওয়া এতটাও সহজ না। ওরে আমার সোনা চান্দু আসছে আমাকে খুঁজতে। সারা বছর হাতে হারিকেন নিয়ে খুঁজলেও অনুকে খুঁজে পাবেন না। তাই বলে ড্রাইভারকে একটু ধাক্কা দিয়ে সামনে একটা ট্যাক্সি করে রিমাকে নিয়ে হাসপাতালে চলে যায়। কি বেয়াদব মেয়ে, আমাকে ড্রাইভার বলে অপমান করে গেছে। তারপর গাড়িতে বসে সে আগে গজগজ করতে করতে ড্রাইভ করে তার বাড়িতে যায়। এদিকে অনু হাসপাতালে আসার সময় রিমাকে বলে, বান্ধবী রে,
আমার রুচি শেষে নষ্ট হয়ে গেছে। আর বলিস না বোন, শেষে কিনা ওই শালা ড্রাইভারের উপর ক্র্যাশ খেলাম আমি। শয়তানি, কি কইতে চাইছিস তুই? রিমার গাল টিপে ধরে বলে, রাজ আমার ভালোবাসা, প্রতিদিন যেসব ক্র্যাশ খাই সেসব হলো টাইম পাস। রিমা নিজের গলা ছাড়িয়ে নিয়ে বলে, তুই নজর দিবি না, আমি যেমনই হই না কেন আমি আমার রাজের দিকে হনেস্ট আছি, বুঝেছিস? হাসপাতালে এসে রিমাকে একটা ডাক্তার দেখে। রিমার ড্রেসিং করে পট্টি করে দিয়ে বলে, কিছুদিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার, আপনি কি বিবাহিত? না, কেন বলুন তো? না মানে আপনি দেখতে তো ভালোই, যে কোনো মেয়ে আপনাকে দেখে ক্র্যাশ খাবে। আপনি ক্রাশ খেয়েছেন নাকি তাই আগে বলেন শুনি। সামনে এত সুন্দর একজন ডাক্তার, তার উপর না ক্র্যাশ খেয়ে থাকা যায় বলুন? আরে আপনিও তো দেখতে ভালোই, বাড়ির ঠিকানাটা দিয়ে যান তো। ক্র্যাশ খাওয়ার সাথে ঠিকানার কি স্যার? কি সাত মানে? আপনি আমাকে পছন্দ করেছেন, আমি আপনাকে করেছি, তাই আপনার বাড়িতে আমার পরিবারের মানুষকে পাঠাবো আমাদের বিয়ের কথা বলতে। আহা, ফুলের কি শখ, চেনা নেই জানা নেই। আমি করব বিয়ে, থাক দরকার নেই ভাই, মাফ করেন আমাকে। তারপর রিমার হাত ধরে হনহন করে হাসপাতালের বাইরে এসে বলে, শালা ডাক্তারের কি শখ আমাকে বিয়ে করবে? আরে ডাক্তার কি জানে আমার একটা ক্রাশ পড়ে আছে? সে আজ সাথে নেই, তাতে কি হয়েছে, কিছুদিন পর অবশ্যই থাকবে। বইন বুঝতেছি, যার তার উপর ক্রাশ খাওয়া যাবে না, ক্রাশ খাওয়ানোর মাঝে জ্বালা আছে। চল তোকে তোর বাড়িতে দিয়ে আসি। রিমাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে অনু নিজের বাড়িতে চলে যায়। এদিকে চৌধুরী ভিলার সামনে গাড়ি পার্কিং করে সোজা বাড়ির ভেতরে এসে জোরে জোরে আরিয়ান চৌধুরী চিৎকার করছে। তার চিৎকার শুনে পুরো বাড়ির মানুষ নিচে জড়ো হয়। সবাই আরিয়ান চৌধুরীকে জমের মতো ভয় করে, কারণ সে খুব রাগী। যখন রেগে যায় তার সামনে কেউ দাঁড়াতে সাহস করে না। বাইরে যতটা রাগী, সে মনটা তার থেকে বেশি ভালো। আরিয়ানের বাবা আরিফ চৌধুরী ভয়ে ভয়ে ছেলেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, এত রাগ করেছো কেন? আমাকে কি দেখতে ড্রাইভারের মতো লাগে? এত দামি দামি ড্রেস পরার পরও রাস্তার মানুষ আমাকে ড্রাইভার বলে সম্বোধন করছে। কার এত বড় সাহস যে তোমাকে ড্রাইভার বলার মতো এত বড় সাহস কলিজা রাখে? যার সামনে আমরা কথা বলার সাহস করি না, আস্তে আস্তে বলে। আমাকে এয়ারপোর্টে রফিক চাচা কেন আনতে যায়নি? রফিক যায়নি, অন্য ড্রাইভার তো পাঠিয়েছিলাম। তোমরা জানো না আমি অন্য কারোর সাথে হাসি না? তাহলে কি ভেবে অন্য কাউকে আমাকে নিয়ে আসতে পাঠাও? অ্যানসার মি, ওয়াই? আসলে বাবা, জীবন হয়েছে কি জানো তো? তখন পেছন থেকে একজন বলে ওঠে, তাতে কি হয়েছে, সব সময় তোমার পছন্দের মানুষকে পাবে তার কোনো মানে হয় না। তখন পেছন থেকে একজন বলে ওঠে, তাই বলে ফুপু আম্মা সব সময় সবার ইচ্ছা আমি মেনে নিতে পারবো না। আরিয়ান, এখন কি তুমি আমার মুখে মুখে তর্ক করবা? তোমার কাছে আমার এতদিনে এই সম্মান? আরিয়ান ফুফু আম্মাকে জড়িয়ে ধরে বলে, না। তোমাকে আমি স্বপ্নেও অসম্মান করার কথা ভাবতে পারি না। জানি তো, আমার রাগী ছেলে আর যাই করুক আমাকে কখনো অপমান করতে পারে না। আমি কোনোদিনও কাউকে তোমাকে অপমান করতে দিব না। আসলে তোমার ড্রাইভার রফিক চাচা তোমাকে আনতে যাবার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাতে হসপিটালে ভর্তি করতে হয়, তাই বাড়ির অন্য ড্রাইভারকে তোমাকে আনতে পাঠাই আমরা। তাহলে এই কথা আমাকে আগে বলতে পারতেন। তা রফিক চাচা কেমন আছে এখন? রফিক ভাই এখন ভালো আছে, সে এখন তার বাড়িতে। ডাক্তার তাকে কিছুদিন বিশ্রাম করতে বলেছে, তাহলেই ঠিক হয়ে যাবে সে। আমি এক্ষুনি তার সাথে দেখা করতে যাব। না থাক, অনেক দূর থেকে অনেক বছর পর আসছো, কাল বা পরশু যাবে তার সাথে দেখা করতে। তুমি যখন বলেছো তখন তো আর তোমার কথার অবাধ্য হতে পারি না। সবই বুঝলাম, তা বাড়িতে এসে এভাবে চিৎকার করার কারণ কি ছিল এবার তো বলো। আর বলো না, একটা বেয়াদব ফাজিল মেয়ে আমাকে রাস্তার মাঝে ড্রাইভার বলে সম্বোধন করেছে। কোন দিক দিয়ে আমাকে ড্রাইভার মনে হয় বুঝি না। তা মেয়েটার সাহস আছে আমাদের এমন সুন্দর ছেলেকে কি করে ড্রাইভার বলছে? কোনো দিক দিয়ে ড্রাইভার মনে হয়? ব্যবহার দেখে তো মনে হয়েছে কোনো বস্তির থার্ড ক্লাস মেয়ে। আচ্ছা বড় আপা, অনেক বিচার হয়েছে, এবার আরিয়ান যাও বাবা, ফ্রেশ হয়ে আসো। তাই তো, এত কথার মাঝে ছেলেটা যে এত দূর থেকে আসছে সে কথা তো ভুলে গিয়েছি। যাও আরিয়ান, ফ্রেশ হয়ে আসো।
তারপর আরিয়ান চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। তারপর বিকালে চৌধুরী ভিলাতে কেউ একজন এসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, বড় ভাইয়া, তুমি আসছো? জানো তোমাকে কত মিস করছি। আর তুমি তো সারাদিন ব্যস্ত থাকো। তোমার যে একটা ছোট ভাই আছে সেদিকে কি খেয়াল আছে? এইভাবে হাসপাতাল থেকে এসে জড়িয়ে ধরে? ডাক্তার হয়ে এতটুকু জানিস না যে কত জীবাণু আছে তোর সাথে? যা ফ্রেশ হয়ে আয় আগে। আরে তুমি ভুলে গেছো, তুমি যে এমন করবে তা আমি জানি। তাই হাসপাতাল থেকে একদম ফ্রেশ হয়ে তোমার কাছে আসছি। যাক, তাহলে ভালো করেছিস বলে নিজেকে আয়াতের কাছ থেকে ছাড়িয়ে নেয়। শুনলাম তুমি নাকি নতুন নামের শিলমোহর পেয়েছো। মানে কি? শুনছি কেউ নাকি তোমাকে ড্রাইভার বলে গালি দিয়েছে। মজা নেওয়া হচ্ছে? তোর সাথে কেউ এমন করলে তখন বুঝবি। জানো, আজ এক মেয়ে আমাকে পটাতে চেষ্টা করেছে, কিন্তু তুমি তো জানো আমি আরিয়ান চৌধুরীর ছোট ভাই আয়াত চৌধুরী। আমাকে পটানো এত সোজা নয়। তাই? তাহলে কি করছো তুমি? ডাইরেক্ট মেয়ের বাড়ির ঠিকানা চাইছি। মেয়েটা ভয়ে পালিয়ে গেছে। খুব ভালো কাজ করেছিস। এসব মেয়েদের বেশি মাথায় উঠাতে নেই। তা রফিক চাচার কোনো খবর জানিস? হ্যাঁ, শুনেছি সে নাকি আরাম করতে গ্রামের বাড়িতে চলে গেছে। সেখানে কিছুদিন থাকবে, তারপর আসবে। ও, তাহলে একদিন সময় করে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ভাইয়া, যেদিন ইচ্ছে যেও। এদিকে অনু বাড়িতে বসে অনেক জায়গাতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। সেসবের উত্তর আসতে কিছুদিন সময় লাগবে, কিন্তু বেচারির মা তার পিছু ছাড়ে না। তা আবিরের বাবা, তোমার মেয়েকে নিয়ে কিছু ভাবছো? কি আর ভাবা উচিত বলো তো? তোমার মেয়ের বিয়ের কথা কিছু ভাবছো? আচ্ছা, কি সমস্যা তোমার বলো তো? সারাদিন মেয়ের পেছনে বিয়ে বিয়ে করে পড়ে থাকো। মেয়েটাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? একদম মেয়ের মুখের বুলি বলবে না। মেয়ের প্রতি মায়া থাকা ভালো, কিন্তু বেশি মায়া ভালো না। তোমার কপালে যখন আমার মতো ভদ্র শান্ত মানুষ জুটেছে, আমার মেয়ের কপালেও তেমন কেউ জুটবে। ওরে আমার কোথাকার রাজা বাদশা আসছেন, না খুঁজে উনি পেয়ে যাবেন ওনার মেয়ের জন্য জামাই। ঠিক সময় হলে জামাই পাবো ইনশাআল্লাহ। জামাই বুঝে গাছে ধরে? যে সময় হলে তুমি তাকে গাছ থেকে পেরে আনবে। এসবের মাঝে অনু এসে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা গো, সারা বছর আম্মু এমন বিয়ে বিয়ে করে, এসব কি ঠিক বলো তো বাবা? মোটেই না, একদম খারাপ করে তোমার মা। ও এখন বাপে আর মেয়ে মিলে আমাকে দোষী বানাবে। থাকবো না তোমাদের বাড়িতে, চলে যাব সবকিছু ছেড়ে। তুমি যাবে কেন? আমি যাব। আলহামদুলিল্লাহ, মেয়ের তাহলে বিয়ের জন্য মত আছে। ও হ্যালো, এক্সকিউজ মি মম, আমি কি একবারও বলেছি বিয়ে করব? তুই তো বলছিস এই বাড়ি থেকে চলে যাবি। তাই বলে তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাব এমন কথা তো বলি নাই। তাহলে কোথায় যাবি তুই? এই রহিমা খালা, এদিকে আসো। রহিমা ভেতরে আসে। কি গো রহিমা, তুমি কোথায় যাবে? আসলে আব্বাজান, আমি কয়েকদিনের জন্য গ্রামে যাব। আমার ভাই অসুস্থ, তারে দেখতে মেলা দিন যাই না গ্রামে। তা তুমি যাবে, ঠিক আছে। এখানে অনুর কি কাজ? অনু কি চাও তুমি? কিছু না, কিছুদিন তোমার থেকে মুক্তি। রহিমা খালার সাথে কিছুদিন গ্রামে গিয়ে থাকতে চাই। অবশ্যই তুমি গ্রামে যাবে, এখানে কারো কোনো অনুমতির দরকার নেই। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ বাবা। এই না হলে বাবার মতো বাবা। আমি তো তোর শত্রু, তাই না রে? তার থেকে কম না, বুঝছো? তুমি একটু বেশি বেশি অনুকে নিয়ে চিন্তা করো। কি করব, মেয়েটা যে আমার খুব দোষী। অনু বলে ওর মায়ের কপালে চুমা দিয়ে চলে যায় রেডি হতে, কারণ আজ রাতে ওরা গ্রামের পথে রওনা দেবে। তারপর অনু আর রহিমা গ্রামে চলে যায়। এদিকে গ্রামে এসে অনুর সেই মজা করছে। এই গাছে উঠে পেয়ারা পাড়া, পুকুর পাড়ে বসে সবার সাথে গল্প করা, সবাই একসাথে পুকুরে গোসল করা, রহিমার ভাইয়ের বাড়িতে থাকা। সে বাড়িতে অনুকে দেখে কেউ বলবে না অনু এদের কেউ না, এ বাড়ির সদস্য মনে হবে তাকে। অনু খুব মিশুক স্বভাবের, যে কোনো পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে খুব ভালো মতো পারে। অনুর মাঝে কোনো অহংকার নেই, একদম সাধারণ সে, কিন্তু তার মাঝে অনু অসাধারণ একজন। রহিমার পরিবারের সবার সাথে মিলেমিশে তার দিন ভালোই যাচ্ছে। অনু যেখানে থাকবে সেখানে কোনো অকাজ হবে না, তা কি কখনো হতে পারে? কখনো না। আজও তার ব্যতিক্রম কিছু করে নাই অনু। সকালবেলা ঘটায় এক অঘটন।
আচ্ছা, অনু তো ফাজিল কেন? কি জানি নতুন কি বিপদ ঘাড়ে আনবে সে। অনু সকালে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে এক মগ পানি নিয়ে ঘরের ভিতরে আসে কুলি করে মুখ ধৌত করতে। সে মুখে পানি নিয়ে কুলকুচি করে মুখের পানি পিছনে ফেলে দেয়, কিন্তু সে পানি কারো গায়ে পড়ে। সে ব্যক্তি চিৎকার দিয়ে বলে, ইউ ডার্টি গার্ল! কেউ মুখের নোংরা পানি কারো গায়ে ফেলে? অনু এবার দু চোখ ভালোভাবে কষলে তাকিয়ে দেখে এ আর কেউ না, সেই শয়তান বেটা। আমি ইচ্ছা করে পানি আপনার গায়ে ফেলে দিইনি। ইচ্ছে করে আমাকে এমন নোংরা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছেন। অনু আর কিছু না বলে মগে থাকা বাকি পানি ও আরিয়ানের গায়ে ছুড়ে দেয়। তারপর বলে, প্রথমে নোংরা পানি দিয়েছি না চেনে, এবার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম। বলে অনু অন্যদিকে চলে যায়। এই বেয়াদব মেয়ে যে কেন আমার সামনে আসে আল্লাহ জানে। কোন জন্মের শত্রুতা আছে মাবুদ এই মেয়ের সাথে? তারপর আরিয়ান রফিক চাচাকে দেখতে তার বাড়ির ভেতরে যায়। রফিক চাচার সাথে কথা বলে। আরে আরিয়ান বাবা যে এত কষ্ট করে এখানে কেন আসতে গেলেন? আমাকে বলতেন, আমি চলে যেতাম দেখা করতে। আরে চাচা কি যে বলেন, আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন আর আপনার জন্য আমি এইটুকু কাজ করতে পারবো না? তাই কখনো হতে পারে? তা আরিয়ান বাবা, আপনার শার্ট ভিজে গেছে কি করে? বাইরে তো রোদ, বৃষ্টি তো নাই। আরিয়ান নিজের দিকে তাকিয়ে বলে, চাচা সবসময় ভিজতে বৃষ্টি লাগে না, এই বৃষ্টি মানুষের দান। তার মানে আমাদের এখানে কেউ অকাজ করেছে। বাবা, আমি আমাদের এলাকার মানুষের হয়ে ক্ষমা চাইছি। আরে চাচা কি যে বলেন, আপনি কেন ক্ষমা চাইবেন? এই কথা বাদ দিন। তারপর রফিকের পরিবারের সাথে দেখা করে তাদের মোটা অঙ্কের কিছু টাকা দেয়। রফিক ও তার পরিবার প্রথমে নিতে রাজি হয় না, কিন্তু আরিয়ান তাদের অনেকে বুঝিয়ে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছু সময় পর অনু সে বাড়ির ভেতরে গিয়ে বলে, বাবা, এখানে যে দেখছি ফলের দোকান দিয়েছেন, এত ফল মিষ্টি কোথা থেকে আসছে? আমাজান, আমার ভাই তাদের বাড়িতে চাকরি করে, সে অফিসারের পোস্ট ছিল, সে তার সাথে এইসব ফলে মিষ্টি আর লাগে মেলা টাকা দিয়েছে। আমাদের আরিয়ান বাবা অনেক ভালো, সে সবাইকে সাহায্য করে আর সবাইকে অনেক ভালোবাসে। ও তাহলে তো ভালোই। আমাজান, আপনি একটু আগে আসলে দেখতে পারতেন কি সুন্দর ফোলা, যেমন দেখতে সুন্দর তেমন মনটা তার ভালো। তা তো দেখছি। একটুর জন্য দেখা হলো না, সমস্যা নেই, নাম তো জানি, কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। এদিকে আরিয়ান বাড়িতে এসে নিজের ড্রেসগুলো চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হয়ে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকে। এমন সময় আয়াত এসে বলে, কিরে ভাইয়া, তোমার মুড খারাপ কেন? আজও সেই রাস্তার মেয়ের সাথে দেখা হয়, আজ আমাকে মুখের নোংরা পানি দিয়ে ভিজিয়ে দেয়। ব্যাপার কি ভাইয়া, একই মেয়ের সাথে বারবার দেখা? দেখিস শেষে গলায় না ঝুলে যায়। আমার গলায় কেউ কোনোদিন ঝুলতে পারবে না, কারণ তো ভালোই জানিস ফুফু আম্মু ছাড়া আমার জীবনের উপর আর কারো কোনো অধিকার নেই। জীবনটা তোর, ফুপু আমার না, তাই তোর জীবনের সব সিদ্ধান্ত সে কেন নেবে? তোমার নিজের ইচ্ছার সিদ্ধান্ত থাকতেই পারে। আমার কালো অতীতটা তোর থেকে অজানা নয়, তাহলে কেন এত প্রশ্ন? আমি ফুফু আম্মার কাছে বাধা যে? আয়াত আর কিছু না বলে চলে যায়। জানে ভাইয়ের সে এমন স্থানে আঘাত করেছে যেখান থেকে এখনো অনেকটাই রক্তক্ষরণ হবে। সে রক্তক্ষরণে ইচ্ছা করলেও কোনো ডাক্তার মলম লাগাতে পারবে না। মানুষের জীবন সত্যি অন্যরকম, কেউ হাসির আড়ালে কাঁদে, আবার কেউ কান্নার আড়ালে হাসে। সেখানে আর 2-1 দিন থেকে অনু আর রহিমা চলে আসে, কারণ অনুর একটা কোম্পানিতে জবের ইন্টারভিউ আছে। ভাইভাতে পাশ করলে চাকরি শিওর। আজ অনুর খুব তাড়াহুড়া, কারণ আজ ওর ইন্টারভিউ আছে। সে খুব দ্রুত রেডি হয়ে বাড়িতে ভার্সিটির নাম করে মিথ্যা বলে ইন্টারভিউ দিতে চলে যায়। যদি আর চাকরি হয় তাহলে সবাইকে সারপ্রাইজ দিবে। অনেক সময় ধরে অনু ওয়েটিং রুমে অপেক্ষা করছে কখন ইন্টারভিউর সময় হয়। নির্ধারিত সময় অনুর নাম ধরে ডাকা হয় সেখানে। তারপর অনু ইন্টারভিউ খুব সুন্দরভাবে দিতে পারে, তাই সবাই ওর অ্যাটিটিউডে খুশি হয়ে জবটা অনুকে দিয়ে দেয় এবং বলে পরের দিন থেকে জয়েনিং। সকালে আগে সে কাগজের ফর্মালিটি কমপ্লিট করতে হবে, তারা সব কিছু ঠিক করে রাখবে, সে এসে তার কাজ বুঝে নেবে। অনু তো খুশিতে বাড়িতে গিয়ে বড় ভাই আবিরকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আজ অনুমনু এত খুশি যে? ব্যাপার কি? কি করেছি জানলে সবাই গর্ব করবি। কি অকাজ করছিস যে এত খুশি? অনু আবিরকে ছেড়ে দিয়ে সোজা সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত দিয়ে বলে,
মোটেই কোনো অকাজ করি নাই, কি করেছি জানলে সবই গর্ব করবি। তুই করবি গর্ব করার মতো কাজ? ভাবা যায়? কোন অকাজ যে করছিস আল্লাহ জানে। অনুর বাবা অনুর হাত ধরে নিজের পাশে বসিয়ে বলে, কি করেছো মামুনি, বলো তো শুনি। বাবা, আমার চাকরি হয়ে গেছে। তোকে কোন অফিসের মানুষ চাকরি দিল রে? দেখ, কোনো অফিসের মাছি তাড়াবে, সে কাজ পেয়েছে। তা না হলে ওর যে যোগ্যতা, কে দিবে ওর মতো মেয়েকে কাজ? এই তোমরা চুপ করবা। অনুমা, বলো তুমি কোথায় চাকরি পেয়েছো? বাবা, আমি চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানিতে চাকরি পেয়েছি। কাল থেকে জয়েনিং করব। এই দেখো জয়েনিং লেটার। সবাই তো পুরাই ভ্যাবাচাকা খেয়ে যায়। তাদের মেয়ে নিজের কোম্পানি ছেড়ে অন্যের কোম্পানিতে জব করবে, ভাবা যায়? এত বড় কোম্পানিতে তুমি কাজ করবে, এ তো ভালো কথা। তুমি আমাদের কোম্পানিতে জব করলে তো পারতে। বাবা, তোমার কোম্পানিতে জব করলে তো আর নিজের পরিচয় তৈরি করতে পারবো না। সবাই বলবে তখন বাবার আছে তাই পেয়েছি, নিজের যোগ্যতায় পাইনি। আমি তোমাদের ছাড়া নতুন এক পরিচয় তৈরি করতে চাই। তারপর আর কেউ কিছু বলে না। তাদের মেয়ে যা ইচ্ছা করতেই পারে, সমস্যা নেই। সে স্বাধীনতা অনুর আছে। আবির মিষ্টি এনে অনুকে খাইয়ে বলে, অভিনন্দন বনু, বেশি করে মিষ্টি খা আর ভালো মতো কাজ করে আমাদের সবার মাথা গর্বের সাথে আরো উঁচু করবি। অনু আবিরকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমাকে এত এত ভালোবাসি তোমাকে। ভাইকে পেয়ে কি আমাদের ভুলে যাবি? বাবা, আমি তোমাদের তিনজনকেই আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তারপর অনু সারা রাত ঘুমাতে পারে না। কাল থেকে জব করবে। উফ, কত নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন একটা জীবন শুরু হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সারা রাত বেচারি অনু খুশির ঠেলায় ঘুমাতে পারে নাই। যেই না একটু চোখ লেগেছিল, তাও ভোরে আজানের সুর শুনে ভেঙে যায়। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে। নামাজ পড়া শেষ কি করবে তাই ভাবতেই থাকে। সে ভোর থেকে রেডি হতে শুরু করে, নিজেকে একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে বসে থাকে। এদিকে সকাল 8টায় নাস্তার টেবিলে অনু বনু, তা রাতে ঘুম ঠিক মতো হয়েছে তো? অনু একটু ভাব, কেন, রাতে ঘুমের আবার কি হবে? ঘুম ঠিক মতো কমপ্লিট হয়েছে, তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। কি যে বলিস, আমি না ভাবলে কে ভাববে বল? জানিস, প্রথম যেদিন আমি বাবার অফিসে জয়েন করি সেই দিন সারা রাত আমার একটু ঘুম আসে নাই। খুব টেনশন কাজ করছিল মাথায়। আমার কোনো টেনশন নেই। তোমাকেও আমার টেনশনের কথা বলে মরি, তাই না? আবিদ, বাদ দাও অনুর কথা। যে দুষ্টু মেয়ে, আর না আছে কোনো কাজের যোগ্যতা। আজ জয়েন করবে তো আজকে এই চাকরি ছেড়ে চলে আসবে। যদি চাকরি ছেড়ে না আসি তখন কি করবে? তুই যদি 1 মাস চাকরি করতে পারিস তাহলে আর বিয়ের কথা বলবো না, কিন্তু যদি ছেড়ে চলে আসিস তাহলে তোকে আমাদের পছন্দ মতো বিয়ে করতে হবে। আমি রাজি। আমিও দেখিয়ে দিব আমি কি করতে পারি। তোমাদের কথা মতো জীবনেও বিয়ে আসরে বসবো না। তারপর অনু তাড়াতাড়ি সবার থেকে বিদায় নিয়ে অফিসে যাবার জন্য বেরিয়ে যায়। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে, আমাকে কি বাড়ির মানুষ ছাগল পেয়েছে যে বিয়ে দিয়ে বিদায় করবে? এই অনুকে তো চেনো না, অনু কি জিনিস। অফিসের গেটে ঢুকতেই সে আরিয়ানের সাথে ধাক্কা খায়। সামনে তাকিয়ে বলে, ওরে শালার ছেঁচড়া কানা, আমারে ফলো করতে করতে আমার অফিসে চলে আসছিস? হেই জাজিগার, আর ইউ ক্রেজি? নিজেকে আয়নাতে ভালো মতো দেখেছো যে তোমাকে ফলো করতে যাব এই আমি? লুক অ্যাট মি। ওরে আমার সোনা চান্দু, আমি যেখানে যাই সেখানেই পৌঁছে যাই। আবার আমাকে নিয়ে নিন্দা করতে আসছে। নিজে বাড়িতে গিয়ে ভালো করে আয়নায় দেখুন। আজ অফিসে প্রথম দিন বলে কিচ্ছু বলছি না, নাহলে ঘাড় মুটকে দিতাম। তাই বলে আরিয়ানকে পাশ কাটিয়ে চলে যায়। ও আই সি, এই ডার্টি গার্ল এই অফিসে, নট ব্যাড ফর হার। ওয়েট অ্যান্ড সি, আমাকে অপমান করার শখ মিটে যাবে। অনুকে অফিসের ম্যানেজার কিছু কাগজ দেয় স্বাক্ষর করতে। কাগজে কি লেখা আছে তা না পড়ে স্বাক্ষর করে দেয়। অনু ম্যানেজারের হাতে কাগজগুলো দিয়ে বলে, কি কাজ আজ থেকে আমার? আজ থেকে আপনি এই অফিসের বসের পিএ। কিন্তু আমি তো একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে আসছিলাম, বিয়ে কি করে হয়ে গেলাম? আমি জানি না, হয়তো আপনার মাঝে কোনো ভালো গুণ দেখেছে তাই এ পোস্টের অফার করেছেন। আপনি বরং বসের সাথে কথা বলে দেখুন। এখান থেকে সোজা গিয়ে বাম পাশে স্যারের কেবিন। অনু সোজা বসের কেবিনে এসে নক করে। অনুমতি পাবার পর রুমে প্রবেশ করে। স্যার, আমি তো সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে আসছিলাম, এত বড় পোস্ট কিভাবে আমাকে দিলেন? এর যোগ্য তো আমি না।
নিজের মুখের সামনে থেকে ফাইল সরিয়ে বলে, জানি তো আপনি পিএ হবার যোগ্য না। আপনি এখানে বসের কেবিনে কি করছেন? আমার অফিসে আমি থাকবো না তো কি থাকবে আপনার বর? অনু একটু লজ্জা পেয়ে বলে, না স্যার, সে থাকলে কি আপনি সামনে থাকতেন? জাস্ট শাট আপ ইউ ইডিয়েট। এই, একদম ধমক দিয়ে কথা বলবেন না। আপনার মতো মানুষ এ অফিসে বস আগে জানলে কখনো কাজ করতে আসতাম না। তাই? তাহলে কি করতে এসেছেন? প্রেম করতে, তাই বুঝি? আপনি কি দেখে যে বস হয়েছেন আল্লাহই জানে, ড্রাইভার হবারও যোগ্যতা নাই আপনার। অনেক অপমান করেছেন, এবার আমার পালা মিস। আরিয়াত খান অনু। বাবা, নামের কি বাহার! আয়াত খান অনু, তার নামের সাথে কি কাজেরও মিল আছে? কাজের মিল থাক বা না থাক তাতে আপনার কি? আমার কিছু না, আবার অনেক কিছু। এখন আপনি আমার পিএ। কিসের বিয়ে করবো না আপনার চাকরি, চলে যাব আমি আমার বাড়ি। বলে দরজা খুলবে তখন তাহলে 50 লক্ষ টাকা দিয়ে যান। অনু থ হয়ে দাঁড়িয়ে যায়, ফিরে এসে বলে, কিসের টাকা? চাকরি করব না তো টাকা কেন দিব? আপনি একটু আগে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন তাতে লেখা আছে 1 বছরের আগে এই অফিস থেকে আপনি কাজ ছেড়ে যেতে পারবেন না। আর 1 বছরের আগে যদি যান তাহলে অফিসকে টাকা দিতে হবে। টাকা দিতে রাজি আছি, তাও চাকরি করব না। এমন সময় অনুর মার কথা মনে পড়ে। চাকরি করবি না, বিয়ে করে সংসার করবি। বাবা, ড্যাডি গার্ল দেখছি টাকার গরম আছে। অনু কিছু না বলে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে। আরিয়ান ধমক দেয় জোরে। একদম চুপ। অনু আরিয়ানের হাত ধরে বলে, স্যার গো, আপনার চাকরি করতে আমি রাজি আছি। 50 টাকা হলে কথা ছিল, এত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা, এইবার না ঘুঘু লাইনে এসেছো। যাও, আমার ডান পাশের কেবিনটা তোমার, সেখানে গিয়ে বসো, আমি দরকার হলে ডাক দেব। অনু নিজের ডেস্কে বসে আরিয়ানকে হাজার গালি দিচ্ছে। শালা হনুমানের 14 নম্বরের বংশের নাতি, খচ্চরের বড় বাপ, শয়তানের নানা। তুই কি ভাবছিস তোর টাকা দিবার ভয় চাকরিতে জয়েন করেছি? আরে বোকা না, বিয়ের ভয় করছি। চাকরিটা না থাকলে মা বিয়ে দিয়েই দেবে, তাই। একটু পর আরিয়ান অনুকে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছেন? না, আমি তো আমার পিএকে ডাকছি। জি, আপনার বিয়ে হাজির, বলুন কি করতে হবে? নিচে গাড়িতে আমার কিছু ফাইল আছে, তা সিঁড়ি দিয়ে হেঁটে আনতে হবে। এ আর কি কথা, আমি এক্ষুনি আনছি। নিচে এসে গাড়িতে দেখে 4-5টা ফাইলের বান্ডেল বাঁধা। তা এত যে সে একেবারে নিয়ে যেতে পারবে না। শয়তান বান্দরবন, তোর মনে এই ছিল? অনুরে, তুই আজ মরে ভূত রে। অনু সেই ফাইলগুলো নিয়ে অনেক কষ্ট 3-4 বার 10 তলা ওঠানামা করে শেষে বসের কেবিনে বসে কান্না শুরু করে। সবে শুরু ড্যাডি গার্ল, আগে আগে দেখো আরো কত কি করি। আমাকে মেরে ফেলতে চান? এমন ইনোসেন্ট বাচ্চা মেয়ের সাথে এমন করতে একটু কষ্ট লাগে না? কষ্ট লাগে তো, তাই এখন তোমাকে ছুটি দিচ্ছি। কাল ঠিক 9টায় অফিসে থাকে। খুশি হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। নাক সিটকে বলে 1 ঘন্টা আগে অফিসে সময় হয়ে যাচ্ছে, এখন নাকি ছুটি। আরও সময় থাকতে চাও তাহলে থাকো, আমার কোনো সমস্যা নেই। আমার মরার শখ নেই। তাই বলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। অনু বাড়িতে এসে কোনো রকমে ভেতরে প্রবেশ করে অনেক কষ্টে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। কিরে, তুই হাত মুখ না ধুয়ে নাস্তা পানি না খেয়ে এভাবে শুয়ে আছিস কেন? সব আমার কর্মের ফল। তোমার আবদার না পূরণের যে সংকল্প নিয়েছি, তার জন্য এ ভোগান্তি আমার। তোর কি মাথা ঠিক আছে? এসব কি উল্টোপাল্টা কথা বলিস? কিছু না, আমার হাত পা মাথা ব্যথা করছে। একটা ব্যথা কম হবার মেডিসিন দিয়ে যাও তো। তুই তো অফিসে কাজ করতে গিয়েছিলি, কোনো মাঠে তো হাল চাষ করতে যাসনি, তাহলে তোর হাত পা ব্যথা হলো কিভাবে? দেখো, এত কথা বলতে পারবো না। মেডিসিন দিলে দাও, না দিলে যাও। আজ এরা কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। তোর যে মাঝে মাঝে কি হয় তা একমাত্রই আল্লাহ জানে। থাম, মেডিসিন দিয়ে যাচ্ছি। অনুর মা মেডিসিন দিয়ে যায়। মেডিসিন খেয়ে অনু চুপচাপ শুয়ে থেকে মনে মনে আরিয়ানকে মনের সুখে হাজার হাজার গালি দিতে থাকে। শালার বস, তোরে আমি তেলা পোকার জুস বানিয়ে খাওয়াবো কফির মাঝে মিশিয়ে, আর না হয় টিকটিকির সাথে তোর বিয়ে দিব। জঙ্গলি কুত্তা একটা, আমাকে দিয়ে এত কাজ করাইছে, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তোর ভালো কোনোদিন করবে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়।
সকালে অনু তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়, নিজে কোনো রকম ভাবে তৈরি হয়ে নিচে এসে হালকা নাস্তা করে। আজ নাস্তার টেবিলে অনু চুপচাপ ছিল, তারপর আর কিছু না বলে অফিসে চলে যায়। অনু অফিসে আরিয়ানের আগে আসে। আরিয়ানের কেবিনে ঢুকে টেবিলের সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে চুপচাপ কেবিনের বাইরে বসে দারোয়ানের মতো পাহারা দিচ্ছে কখন ওই উগান্ডার বাসিন্দাদের জামাই আসে। আরিয়ান অফিস এসে দেখে অনু দারোয়ানের স্থানে বসে আছে চুপচাপ, কিছু না বলে কেবিনে প্রবেশ করে দেখে সবকিছু পারফেক্ট ভাবে সাজিয়ে রাখা। শালার বস কাল তো আমাকে দিয়ে খালি খালি হালের বলদ চড়ানোর মতো চড়াইছে, আজ খালি কিছু উল্টাপাল্টা করুক, এক লাথি দিয়ে উগান্ডার সাগরে ফেলাই দেবো বজ্জাত বেড়া। আরিয়ান একটু পর অনুকে সাথে করে অফিসের বাইরে মিটিং এর জন্য যায়। মিটিং শেষে সেখান থেকে সবাই লাঞ্চ করতে রেস্টুরেন্টে যায়। আরিয়ান অনুকে নিয়ে বেয়ারার কাজ করায়। অনু সবাইকে খুশি মনে খাবার সার্ভ করে, সুন্দর মতো সবার দেখাশোনা করে। সবার খাবার শেষে আরিয়ান উঠে অনুর হাতে 1000 টাকার নোট দিয়ে বলে, এটা রাখো। অনু টাকা হাতে নিয়ে জিজ্ঞেস করে, স্যার কিসের জন্য টাকা দিচ্ছেন আমাকে? কেন দেবো জানো না? হো, তুমি জানবে কি করে? এত বড় হোটেলে কখনো এসেছো? কখনো যে আসনি তা জানি। তুমি যে সবাইকে যে খাবার পরিবেশন করেছো, এটা তার জন্য সবার পক্ষ থেকে তোমার টিপস। তা আমাকে আপনি বেয়ারের কাজের জন্য টিপস দিচ্ছেন? অনু আরিয়ানকে বলে, ওয়েট এ মিনিট স্যার। নিজের ব্যাগ থেকে আরো 1000 টাকার নোট বাইর করে সেখানে থাকা সার্ভেন্টের হাতে দিয়ে বলে, এই 2000 টাকা আপনার টিপস আমাকে সাহায্য করার জন্য। আরিয়ান রেগে বলে, আমাকে অপমান করা হচ্ছে এভাবে? স্যার আগে জানতাম বড় লোকেরা কিপটে হয়, এখন দেখছি শুধু কিপটে নয় হার কিপটে হয়। না হলে এত কষ্ট করে সার্ভ করলাম, তার বিনিময়ে শুধুমাত্র 1000 টাকার নোট। সত্যি বড় লোকদের নিয়ত ভালো না। অনু, আর ইউ ইনসাল্টিং মি? ভুলে যাবে না আমি তোমার বস। কি করতে পারি তোমার সাথে? ছিছি স্যার, আমি আর অপমান, তাও আপনাকে? এটা করার কোনো অধিকার এই ডার্টি গালে নেই। আই থিঙ্ক স্যার আই হ্যাভ জাস্ট ডান মাই জব, সো আই শুড লিভ নাও। বাই, সি ইউ সুন। বলে অনু চলে যায়। তারপর আরিয়ান সবাইকে বিদায় দিয়ে বাড়িতে চলে যায়। রাগে অপমানে আরিয়ানের পুরো শরীর জ্বালা করেছে। কি সাহস ওই ফাজিল মেয়ের আমাকে অপমান করে! এই আরিয়ান চৌধুরীকে, এর ফল খুব ভালো হবে না, তা হয়তো মেয়েটা জানে না। তারপর আরিয়ান রুমে গিয়ে বাথরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নেয়। আরিয়ান গোসল কমপ্লিট করে রেডি হয়ে নিচের ড্রয়িং রুমে আসে পুরা পরিবারের সাথে বসে আড্ডা দিতে। তখন ওর ফুপু আম্মা বলে, আরিয়ান তোমার তো দেশে আসা অনেক দিন হয়ে গেছে, জি ফুপু আম্মা। আমি ভাবছি তুমি এবার সংসারী হও, তোমার জন্য মেয়ে দেখা শুরু করছি। আরিয়ান একটু চুপ থেকে বলে, আচ্ছা, আপনি যা ভালো মনে করেন আমি তাই করব। সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। আরিয়ান নিজের দুহাতে মুঠো করে নিজেকে বলে, কেন 10 বছর আগে ওই দুর্ঘটনা ঘটে? আমার জীবনটা কেন এইভাবে এলোমেলো হয়ে গেছে? কি দোষ ছিল আমার? আমি তো আমি নই। আমি আমার আগের আমিটাকে বড্ড মিস করি। পিছন থেকে আয়াত এসে আরিয়ানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া আর কত এভাবে কষ্ট নিজে পাবি, এবার তো থাম। জানি না, যতদিন না আমি মরে যাচ্ছি ততদিন তো এভাবে থাকতে হবে। ভাইয়া তুই মোটেও মরার কথা বলবি না প্লিজ, তোকে হারাতে পারবো না, আবার এভাবে তিলে তিলে কষ্ট পেতে দেখতে পারবো না। আরিয়ান আয়াতকে জড়িয়ে ধরে বলে, এই ঘটনা আমার আমিটাকে আমার থেকে বহু দূরে নিয়ে গেছে। আয়াতের অগোচরে আরিয়ানের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কিসের এত কষ্ট আরিয়ানের? কি আছে ওর অতীতে যা আড়ালে লুকিয়েছে? এদিকে অনু বাড়িতে এসে রাগে গজগজ করতে করতে বলে, আচ্ছা তুমি বলো তো খালা, বড় লোকেরা এত খারাপ হয় কেন? হামাজান এগুলো কি থাকুন আপনি? আপনারও তো বড় লোক আর কত ভালো মানুষ। কিসের ভালো কিসের খারাপ? যাদের বেশি টাকা থাকে তাদের মনটা তার থেকে বেশি ছোট হয়। আমাজান আপনারা কেউ কিছু কইছে নাকি? কেউ আমাকে কিনা 1000 টাকা টিপস দেয়, ভাবা যায়? শালা দিবি যখন তখন 5-10 হাজার টাকা তো দিবি না, ফকিন্নির মতো 1 টাকা দেয়। ওই ব্যাডার কপালে জীবনে ভালো বউ জুটবে না। ও ভাবিজান, দেখছি আমাজানের কথায় মন খারাপ হয়ে গেছে।
তাড়াতাড়ি আহেন গো ভাবিজান। এই খালা, আম্মারে কেন ডাকো? যাও আমার রুম থেকে চলে যাও। যত সব, কাউরে মনের কথা বলাও দেখি পাপ। একমাত্র রিমা আছে যার কাছে সব কথা আমি বলতে পারি। সে সময় রেডি হয়ে অনু রিমার বাড়িতে চলে যায়। আরে অনু, মনুরু, যে তা হঠাৎ এতদিন পর বুঝি আমার কথা মনে পড়ছে? সারা বছর মনে পড়ে, কিন্তু সময় কই। মায়ের বিয়ের চক্কর থেকে বাঁচতে গিয়ে আরেক চক্করে পড়েছি রে। তা তো বুঝলাম। তুই ব্যস্ত না হলে আমাকে বলবি কখন? আমি না হয় ব্যস্ত, তুই কেন যোগাযোগ করিস না? আরে কি বলবো, রিমি আপুর বিয়ে নিয়ে বাড়িতে কথাবার্তা চলতেছে, তাই ব্যস্ত। তোর বোন আর বিয়ে? যে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড বদলায় সে করবে বিয়ে, ভাবা যায়? এই জন্যই তো আবার বিয়ে দিয়ে আপনিকে সংসারী করা হবে, যাতে স্বভাবটা বদলায়। কয়লা ধুলে কিন্তু কয়লার ময়লা চায় না। তোর বোন ঠিক তেমন। যার কপালে এ তোর বোন আছে, সে পোলার কপালে মনে হয় ঠাডা পড়া আছে। অনু আপু মোটো এত খারাপ না। শোন, তোকে একটা কথা বলি আজ। যেদিন রিমি আপুর বিয়ে হবে তুই সাবধানে থাকবি। বলা যায় না, তোর বোন বিয়ের দিন পালিয়ে গেলে তোকে ধরে ওর বরের সাথে বিয়ে দিয়ে দেবে রে। কথায় আছে না, শকুনের দোয়াতে গরু মরে না। তোর কথা মতো আমার আপু পালাবে না। দৌড় বাদ দে। তোর বোনের বিয়ের জন্য আমার আবার ছুটি নিতে হবে, ভাবা যায়? যে খচ্চর বস ছুটি দিবে কিনা আল্লাহ মালুম। আচ্ছা, তোর দিনকাল কেমন যাচ্ছে রে? খারাপ রে, খুব খারাপ। এমন এক বস কপালে জুটছে আমাকে নাস্তানাবুদ করে ছাড়ে। আহারে আমার মনু পাখিটা, এর থেকে বিয়ে করে সংসার করলে ভালো কাজ হতো। তুই ওই মায়ের সুরে কথা বলছিস? দূর ভাল লাগে না। এই অনেক রাত হয়েছে, বাড়ি যাই। অন্য আরেকদিন দেখা করতে আসবো। আজ এখান থেকে গেলেও তো পারতি। অন্যদিন আসবো, আজ তো যেতে হবে। রিমার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ির বাইরে চলে আসে। অনু ঘড়িতে চোখ বুলিয়ে দেখে রাত 1:30 বাজে। আল্লাহ গো, এখন বাড়ি যাবো কেমন করে? বাড়ির গাড়ির তো লগে হানি নেই। আম্মা গো, এখন আমার কি হবে? যা আছে কপালে তাই হবে, এর থেকে বেশি কিছু হবে না। এসব ভাবতে ভাবতে রিমাদের বাড়ি থেকে অনেকটা দূরে রাস্তার পাশে এসে দাঁড়িয়ে দেখছে বাড়িতে যাবার জন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। অনেক রাত হবার জন্য কোনো গাড়ি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আজ বাড়ি থেকে গাড়ি তো আনি নেই, তা ঠিক, কিন্তু সাথে মরার মোবাইলটাও আনতে ভুলে গেছি। আজ যদি একটা প্রেমিক থাকতো তাহলে কোনো দিন মোবাইল বাড়িতে ভুলে রেখে আসতাম না। অনুরে, আজ যদি তোর 5-10টা বয়ফ্রেন্ড থাকতো তাহলে একটা না একটা তো ঠিকই কাজে আসতো। এমন সময় পেছনে কোনো শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে অনুর দিকে এগিয়ে আসছে। অনু মনে মনে ভাবছে, এত রাতে এমন খারাপ পোলাপান মোটেই সিচুয়েশন সুবিধার নয়। আল্লাহ, বিয়ে এখনো করি নাই, 10-5টা বাচ্চা হলো না, এক্ষুনি মরতে চাই না। সাহায্য করতে কেউ আসবে না, নিজেকে নিজের সাহায্য করতেই হবে। আবার অনু বিড়বিড় করে বলে, ওরা এসে আমার সাথে খারাপ কিছু করার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। যেই ভাবনা অনুর সেই কাজ। অনুর দৌড় দেওয়া দেখে ছেলেগুলাও অনুর পিছনে দৌড় দেয় আর বলতে থাকে, ওই সুন্দরী, দাঁড়াও, পালাই যাও কেন? আমাদের সাথে একটু মজা করে যাও। মাঝরাতে এমন ফাঁকা রাস্তা আর কখনো পাবে না। অনু মনে মনে কত দোয়া দরুদ যে পড়ছে তা আল্লাহ জানে। আল্লাহ, এই রাতে আমার কি হবে? কে বাঁচাবে আমাকে? আমি তো কোনো গল্পের নায়িকা না যে হিরো এসে আমাকে বাঁচাবে। আল্লাহ, আজ যদি একটা হিরো থাকতো তাহলে খুব বেশি কি ক্ষতি হতো? অনু নিজের কাঁধের ব্যাগটা জড়িয়ে ধরে মরিবাচি দৌড় দেয়। চোখ কান সব যেন সে আকাশে উঠায় রাখছে। বেচারি খুব ভয় পেয়েছে আর হাঁপাতে হাঁপাতে রাস্তার মাঝে চলে আসে। তারপর হঠাৎ করে একটা গাড়ির সাথে অনু ধাক্কা খায়। খুব একটা জোরে ধাক্কা লাগে না, তারপরও নিজের ব্যালেন্স রাখতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে একটি কপাল কেটে যায়। গাড়ি থেকে মানুষটা নেমে এসে অনুর হাত ধরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। অনু কোনো কিছু না দেখে না বুঝে ভয়ে সামনের মানুষটিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। প্লিজ আমাকে বাঁচান। অনুর পিছনের ছেলেগুলা সামনে এসে বলে, ওই মাইয়ারে আমাকে দিয়া দিন, ওইটা আমাদের ভাগের। তুই বেটা মাঝখান থাইকা আইসা বুকে আগলায় রাখছিস। মেয়েটা কি তোদের সম্পত্তি? আমার বুকে আছে, যদি সাহস থাকে আমার কাছ থেকে নিয়ে যা। ছেলেগুলো এগিয়ে আসে। একজন অনুর হাত ধরতে যাবে তার আগেই
আরিয়ান তার হাত ধরে ফেলে, বলে, আমি থাকতে ওকে স্পর্শ করা এত সোজা হবে না। সেই ছেলেটিকে খুব জোরে আরিয়ান ধাক্কা দেয়। এতে ছেলেটি দূরে ছিটকে পড়ে যায়। অন্য ছেলেরা মারামারি করতে এগিয়ে আসবে। ঠিক সে সময় সে রাস্তায় পুলিশের গাড়ি চলে আসে। রাস্তার মাঝে এত রাতে এত ছেলে দেখে তারা গাড়ি থামায়। পুলিশের গাড়ি দেখে ছেলেগুলা পালিয়ে যায়। একজন পুলিশ আরিয়ানকে বলে, এখানে কি হয়েছে? আরিয়ান বলে, ছেলেগুলো মেয়েটাকে ডিস্টার্ব করছিল। তখন পুলিশগুলা অনুকে বলে, ম্যাম, আপনি আমাদের সাথে চলেন, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এত সময় পর অনুর খেয়াল হয় সে কাউকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি আরিয়ানকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। এবার অনু আরিয়ানের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি? ও, আপনি? আমার বোঝা উচিত ছিল এত রাতে আপনি ছাড়া আর অন্য কেউ বিপদে পড়বে না। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে বিপদে পড়ি নাই। বান্ধবীর বাড়ি থেকে যাবার পথে ওরা আমার পিছু নেয়, তাতে কি আমার দোষ? কই, খারাপ কোনো ড্রেস তো পরিনি যাতে কোনো রাস্তার মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। শুধু একা কাউকে অসহায় অবস্থায় পেলেই হয়, তার সুযোগ নিতে হবে, তাই না? এই মেয়ে, চুপ থাকতে পারো না? একবার কথা বলা শুরু করলে আর চুপ করার নাম নাই। আল্লাহ জানে এর বাড়ির মানুষ কিভাবে আনলিমিটেড ঝামেলাকে সহ্য করে। আমার বাড়ির মানুষকে নিয়ে আপনার ভাবতে হবে না, তাদের নিয়ে ভাবার জন্য আমি আছি। হ্যাঁ, আপনি আছেন, তার নমুনা তো দেখতে পাচ্ছি। আমার স্থানে অন্য কেউ থাকলে আজ ছিল আপনার কপালে শনি রবি সোম। শনি রবি সোম এগুলো আমার কি? জানি না, এই আপনি যেদিন থেকে আমার জীবনে এসেছেন সেদিন থেকে কোনো না কোনো বিপদে নিজেও পড়েন, আমাকেও ফেলেন। এবার পুলিশের একজন বলে, স্যার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের যাওয়া উচিত। তাই বলে তারা চলে যায়। ওই পুলিশ, থামেন আপনারা, আমাকে নিয়ে যান। ঠিক হয়েছে, আল্লাহ তোমার বিচার করেছে। ওই শয়তান বজ্জাত খচ্চর বস, তোর জন্য আমার গাড়ি চলে গেছে। আমি এখন বাড়ি যাব কি করে? কে দিয়ে আসবে? জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওকে? ওটা আপনার বাবার গাড়ি ছিল না যে আপনাকে না নিয়ে চলে গেছে। আমার বাবার গাড়ি না, কিন্তু সরকারি গাড়ি তো ছিল। এখন বাড়ি যাব কেমনে আমি? আমি ছাড়া আর কোনো তো রাস্তা নেই। আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, আমার গাড়িতে গিয়ে উঠে বসুন। অনু সোজা গাড়ির কাছে গিয়ে পিছনের সিটে বসে পড়ে। আরিয়ান এসে বলে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? না তো, আপনি তো আমার বস, ড্রাইভার কেন হতে যাবেন? তাহলে সামনের সিটটাকে পিছনে কেন বসেছেন? ওহ সরি, বুঝতে পারি নাই। তারপর পিছন থেকে নেমে গাড়ির সামনে এসে বসে। তারপর আরিয়ান গাড়ি ড্রাইভ করে আগে অনুকে হাসপাতালে নিয়ে যায়। মেম সাহেব, আপনি কষ্ট করে একটু নামবেন। আপনি হাসপাতালে কেন আসছেন? আমি তো বাড়ি যাব। আপনি মাথায় যে গুঁতা খেয়েছেন তা বুঝি ভুলে গেছেন? কিন্তু আমি ভুলিনি। ওহ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমি তো আর ভুলতে পারি না, কারণ আমার বিয়ে অসুস্থ থাকলে তো আমারই ক্ষতি। আপনি নিজের ভালোর জন্য আনছেন, আমার জন্য না? আল্লাহ, এ তো দেখি পুরা খচ্চর ব্যাটার কপালে কোনোদিন ভালো হইব না। তারপর অনু আরিয়ান হাসপাতালের ভেতরে যায়। সেখানে অনুর মাথায় ডাক্তার ড্রেসিং করে দেয় আর বলে, তারপর আরিয়ান অনুকে নিয়ে আবার গাড়ি ড্রাইভ করতে শুরু করে। অনু চুপচাপ গাড়িতে বসে আছে। আরিয়ান বলে, তা মেম সাহেব, আপনি কোথায় যাবেন? আপনার বাড়িতে তো অবশ্যই যাব না। এই মেয়ে, সোজাসুজি ভাবে উত্তর দিতে পারো না নাকি সোজা কথার মেয়ে না? সোজা গিয়ে বামে যাবেন, তারপর ডান পাশের মোড়ে, বলে আবার চুপ করে বসে থাকলাম। আরিয়ান অনুর কথা মতো মোড়ে এসে গাড়ি দাঁড় করায়। অনু গাড়ি থেকে নামতে যাবে তখন, এটা তো বড় বিজনেসম্যানদের এলাকা, তুমি বড় লোকদের এলাকায় থাকো। না স্যার, এর পেছনের বস্তিতে থাকি, আর আমাকে নামিয়ে দিতে আসার জন্য ধন্যবাদ। আরিয়ান আর কিছু বলবে তার আগে অনু চলে যায়। আর যাই হোক, মেয়েটার মাঝে কোনো একটা ব্যাপার তো আছে। দেখতে সাধারণ, কিন্তু কাজ করার স্টাইল, কথা বলার স্টাইল সবকিছুই কেমন যেন অন্যরকম। এসব ভাবতে ভাবতে আরিয়ান বাড়িতে চলে আসে। আরিয়ান বাড়িতে আসতেই ওর মা এসে দরজা খুলে দেয়। মা, তুমি এখনো জেগে আছো? ঘুমিয়ে গেলেই তো পারতে। কি যে বলিস বাবা, যে মায়ের ছেলে এত রাতে বাড়িতে আসে সে মা কি রাতে শান্তিতে ঘুমাতে পারে? আরিয়ান ওর মাকে জড়িয়ে ধরে বলে, আরে মা, আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি ভালো আছি। হঠাৎ দেখে আরিয়ানের শার্টে রক্ত লেগে আছে। তাড়াতাড়ি ছেলেকে বলে, এই তোর কি হয়েছে, রক্ত কেন শার্টে? আমার কিছু হয়নি, রাস্তার একটা মেয়ে গাড়ির সাথে ধাক্কা খায়,
সেই মেয়েটার রক্ত। তা মেয়েটা ভালো আছে তো? বেশি ব্যথা পায়নি তো? আরে মা, জাস্ট কুল ডাউন। মেয়েটা ভালো আছে, তাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। আচ্ছা তাহলে যাও, অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। আরিয়ান রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার বুকে অনুর রক্তের দাগ। এ দাগ হয়তো ধুয়ে দিলে চলে যাবে। কিন্তু মনের মাঝে যে দাগ আছে, সে দাগ কি কোনো কিছুর দিয়ে মুছা যাবে? এদিকে অনু এত রাতে বাড়িতে আসছে কেউ বুঝতে পারে নাই। দরজায় হালকা নক করতে রহিমা দরজা খুলে দেয়। রহিমা জোরে কথা বলবে তার আগে অনু তার মুখ চেপে ধরে বলে, আমি ভালো আছি, আমার কিছু হয়নি, যা কথা সব সকালে হবে। তা বলে অনু নিজের রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘুমোতে বিছানাতে যায়। আর ভাবতে থাকে সকালে যা আছে কপালে তা তো ভোগ করতেই হবে। অনু সকালের কথা চিন্তা করে রাতের ঘুম কেন নষ্ট করব? আগে ঘুম, তারপর বাকি কথা হবে। ওদের চিন্তা করে ঘুম নষ্ট করতে আমি রাজি নই। ঘুম ভালোবাসি আমি, বড্ড ঘুম ভালোবাসি। গভীর ঘুমের সাগরে অনু ডুবে যায়। আর আরিয়ান, কে রাখে তার খোঁজ? কেউ না, সে একা, তাকে বোঝার কেউ নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বাইরে সবার সামনে যেতে অনুর ভয় করছে। যে বিপজ্জনক মা যদি দেখে কপাল কেটেছে তাহলে হাজার প্রশ্ন করবে। সাথে বাবার কথা, ভাইয়ের শাসন। অনুরে, তোর জীবন শেষ। তারপরে অনু নিচে চুপচাপ এসে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। ভাবিজান দেখলেন অনু আম্মাজানের কি হয়েছে? সবাই রহিমার কথা শুনে অনুর দিকে তাকিয়ে দেখে ওর কপালে ব্যান্ডেজ করা। অনু সবার এভাবে তাকিয়ে থাকে দেখে ভয় একটা ঢোক গিলে বলে, দেখো, আমার দিকে এভাবে তাকিয়ে দেখার মতো কিছু হয়নি। কিছু হয়নি তাহলে কপাল কাটছে কি এমনি এমনি? আর তুই রাতে কখন বাইরে গেলি, আবার বাড়িতে আসছিস কখন? আম্মাজান রাত ৩টার সময় বাড়িতে আইছে, আমি দরজা খুলে দিচ্ছি। অনু একটা রাগী লোক নিয়ে রহিমার দিকে তাকায়। শালা কিছু তো বলে ব্যাপারটা ধামাচাপা দিব ভাবছিলাম, সবে বিয়াক্কেল মহিলা শেষ করে দিল মনে মনে। আবির রেগে গিয়ে বলে, কি হলো অনু, এত রাত হয়েছে কেন বাড়িতে আসতে? কোথায় গিয়েছিলি তুই? অনু চুপ করে আছে, কিছু বলে না। কি হলো অনু? আবির তোমাকে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছ না কেন? অনু এবার ভ্যা ভ্যা করে কান্না করতে করতে রিমার বাড়ি থেকে বাহির হবার পরের সব কথা বলে। শুধু আরিয়ানের সাথে ঝগড়া করছে সে কথা আড়াল করে রাখে, কিন্তু তাকে যে তার বস বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তা বলে। যদি তোর বস সাহায্য না করতো তাহলে কি হতে পারতো ভাবা যায়? কোন সাহসে তুই একা ওদের বাড়ি থেকে বাইরে আসছিস? রিমার ফোন দিয়ে তো কল করে জানাতে পারতিস আমাদের। আসলে তখন তো জানতাম না যে ব্যাগে আমার ফোন নেই, আর এমন বিপদ হতে পারে। তুই মডার্ন মেয়ে হয়ে এ কথা কি করে বলতে পারিস যে জানতি না বিপদ হতে পারে? যেখানে দিনে মেয়েরা নিরাপদ নয় সেখানে তুই রাতে একা বাইরে ছিলি। বিষয়টা ভাবতেই মাথায় রক্ত উঠে যাচ্ছে আমার। অনুর বাবা অনুর মাকে বকা দেয়। তোমার মেয়ে রাতে কোথায় যায়, কি করে, সে সম্পর্কে আমাদের জানানো প্রয়োজন মনে করে না? কাল আমাদের কেন বলো নাই ও রিমাদের বাড়িতে গিয়েছে? অনু আমাকে বলে যায়নি, আমি জানতাম না যে অনু বাইরে গেছে, রুমে নেই। বাহ বাহ, তুমি কেমন মা! তোমার মেয়ে বাড়িতে আছে কি না তুমি সে খবর রাখো না। আমি তোমার উপর ভরসা রাখতে পারি না। যদি মেয়েটার কিছু হয়ে যেত তাহলে তো রাস্তার মানুষের থেকে খবর নিতে হতো। অনুর খুব খারাপ লাগছিল যে ওর ভুলের জন্য মাকে এত কথা শুনতে হচ্ছে। আসলে অনেক খারাপ কিছু হতে পারতো। বাবা প্লিজ দেখো, আমার ভুলের জন্য মা কেমন করে বলো না প্লিজ, আমি আর এমন করবো না। থাক, তোকে অনেক বেশি ভালোবাসি বলে এমন কাজ করতে পারছিস। তোমাকে চাকরি করার স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে ইচ্ছা করবা। দ্বিতীয় দিন এমন হলে যাকে পাবো তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব বলে বাবা আর আবির উঠে অফিসের জন্য তারা চলে যায়। তোর জন্য আজ আমাকে এত কথা শুনতে হলো। মেয়ে বড় করা যে কি জ্বালা তা তুই কোনোদিন বুঝবি না। অনু ওর মার সাথে কথা বলতে যায়, ওর মা কথা না বলে চলে যায়। তাই অনু চুপচাপ অফিসের জন্য বেরিয়ে যায়। এদিকে অফিসে এসে অনুর কোনো কাজে মন বসছে না, কি করবে অনু বুঝতেছে না। এমন সময় আরিয়ান ওর পিছনে এসে ওর কাঁধে হাত রাখে। অনু পিছনে না দেখে বলে, এই কোন বজ্জিতের এত সাহস আমার কাঁধে হাত রাখে? এরপর পিছনে তাকিয়ে দেখে আর কেউ না, আরিয়ান। তা আপনি অফিসে এসেছেন যে? কেন, অফিস কি ছুটি যে আসবো না? না তা নয়, আপনি অসুস্থ তো তাই। কোথাও লেখা আছে?
কপাল কাটলে যে অসুস্থ হয়ে যায়? না, লেখা নেই। তাহলে কোনো কাজ থাকলে বলুন, না হলে এখান থেকে যান। আমার অফিসে আমাকে যেতে বলছেন? এটা কেমন কথা? তো কি করব? কাজের কথা থাকলে বলুন, না হলে কি এখানে বসে প্রেম করবেন? প্রেম করার জন্য যদি পৃথিবীতে মেয়ের অভাব পড়ে, তাও আপনার সাথে প্রেম করতে যাব না। অনু কিছু বলবে তার আগে ওর ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে আবির। তাড়াতাড়ি রিসিভ করে বলে, হ্যালো ভাইয়া, বলো কি হলো, হঠাৎ ফোন করছো যে? তেমন কিছু না, তোর শরীর কেমন আছে? এই তো ভালো ভাইয়া। তুই নাকি অফিসে গেছিস? না গেলে তো পারতিস। আরে ভাইয়া, তেমন কিছু হয়নি, চিন্তা কর না, তাড়াতাড়ি চলে আসবো। আরিয়ান পুরো অবাক। অনু ফোন রেখে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়েছেন কেন? এত দামি ফোন ব্যবহার করেন কিভাবে? দামি ফোন কি শুধু বড় লোকেরা ব্যবহার করতে পারে? এমন কথা কোথাও বলা আছে? তা ঠিক নয়, কিন্তু আপনার ফোনটা অনেক দামি। শুনুন, আজকাল রিক্সা চালকের কাছেও ভালো দামি ফোন থাকে, সেখানে আমি তো বস্তির মেয়ে, আমার কাছে থাকা কি স্বাভাবিক না? আরিয়ান শুধু মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। আপনি কি ভিন্ন গ্রহের প্রাণী? মানে কি? বড়লোকেরা কিপটা হয় বেশি, টাকা খরচ করার ভয়ে এক পুরাতন মোবাইল 10-15 বছর ব্যবহার করে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আপনি বললেই তো 10-15 বছর মোবাইল ব্যবহার করা যাবে না। কি জানি, এটা নিয়ে ভাবে নাই তো। আপনি কোনো কথা বলার আগে ভেবে বলবেন। আসলে স্যার, পুরা দেশের মানুষ জানে বড়লোকদের থেকে গরিব মানুষের শখ বেশি, তাদের টাকা না থাকলেও মনটা বড় আর উদার। তাই বুঝি? তাছাড়া বেশি আজারে শো অফ করতে পছন্দ করে, পেটে ভালো থাক বা না থাক। তাদের প্রশংসা করছেন নাকি অপমান করছেন বুঝতেছি না। আপনি কেন? কেউ আমার কথা বোঝে না। আরিয়ান বিড়বিড় করে বলে, পাগলের কথা কেউ কানে তোলে না। স্যার কিছু বলছেন আমাকে? কই কিছু বলি নাই তো। আর কিছু বললেন? আজ যদি আমার কোনো কাজ না থাকে তাহলে আমি কি বাড়ি যেতে পারি? যান, কাল সময় মতো কাজে আসবেন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন। অনু খুশি হয়ে বলে, অবশ্যই স্যার। বলে একটা মন মাতানো হাসি দিয়ে চলে যায়। আরিয়ান অনুর যাবার পথে অবাক হয়ে তাকিয়ে থাকে। অনু আজ দুপুরবেলা বাড়িতে আসে। ও বাবা আর ভাইকেও বাড়িতে আসতে বলায় তারাও চলে আসে। অনু তার বাবাকে জড়িয়ে ধরে রাতের জন্য সরি বলে। কোনো বাবা তো তার মেয়ের উপর বেশি সময় রাগ করে থাকতে পারে না। অনুর বাবারও সেম কাহিনী, তিনিও মেয়েকে বুকে টেনে মাফ করে দেয়। অনুর মা এসে বলে, আমি যদি মিলে যাই, আমি আন্টি পড়লাম। আবির মাকে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি তোমার জন্য। তারপর পুরো পরিবার একসাথে দুপুরবেলা খাবার খায় আর সারাদিন আড্ডা দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরিয়ান আর অনুর ঝগড়া তো প্রতিদিন হতেই থাকে। এসবের মাঝে আরিয়ানের ফুপু আরিয়ানের বিয়ের জন্য মেয়ে ঠিক করেছে এবং বিয়ের তারিখও ফাইনাল করে আসছেন। তা বড় আপা, আরিয়ানের জন্য যে মেয়ে ঠিক করেছেন তা আরিয়ানকে বলবেন না? আরিয়ানকে না জানালেও চলবে, কারণ ও আমার মতের উপর দিয়ে কখনো যাবে না। তাই বলে যে বিয়ে করবে তাকে জানাবেন না? এটা আমার বিষয়, আমি বুঝবো, তোমাকে এ নিয়ে না ভাবলেও চলবে। বলে সে আরিয়ানের অফিসে মিষ্টি নিয়ে যায়। এমন সময় অনু আরিয়ানের কেবিন থেকে বাইরে এসে কারোর সাথে ধাক্কা খায়। অনু বলে ওঠে, কোন কানারে চোখ বাড়িতে রেখে আসছে, বেয়াদব কোথাকার। অনু সামনে তাকিয়ে দেখে একজন মধ্যবয়সী মহিলা ওর দিকে রাগী ভাবে তাকিয়েছে। এই যে এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আপনি আমাকে ধাক্কা দিয়ে অন্যায় করেছেন, তাই তাড়াতাড়ি সরি বলেন। বেয়াদব মেয়ে দেখেছি, এমন মেয়ে দেখি নাই। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানি না। তোমাকে অফিসে ঢুকতে দিয়েছে কি? ওরে আমার বড় লোক বেটি, আমাকে ঝাড়ি দিতে আসছে রে, মনে হয় অফিস ওর ভাইয়ের। কেমন ফালতু মেয়ে ভাবা যায়, বড়দের মুখে মুখে তর্ক করতে একটু বাচ্ছে না। এই মেয়ে কথা বলার কোনো শিষ্টাচার বোধ শেখে নাই। আপনি আমাকে শিষ্টাচার বোধ শেখাতে আসবেন না, আমার শিষ্টাচার সম্পর্কে জ্ঞান যথেষ্ট পরিমাণে আছে। তোমাদের মতো ফালতু মেয়ের সাথে কথা বলে আমার মুড খারাপ করার কোনো ইচ্ছা নাই। সরে যাও আমার সামনে থেকে। অনু তার সামনে দাঁড়িয়ে বলে, সরি, যেতে দিতে পারবো না, অনেক কথা বলেছেন, আগে কাজের কথাটা বলে তারপর যাবেন। মানে কি?
মানেটা খুব সোজা। আপনি বাইরে যদি একটু অপেক্ষা করতেন তাহলে আমার সাথে আপনার ধাক্কা লাগতো না, না এত কথার সৃষ্টি হতো। তাই আপনি যখন অপেক্ষা না করে চলে আসছেন তখন তো সরি না বলে আপনাকে যেতে দিতে পারি না। তোমাকে আমি বলবো সরি? মাথা খারাপ? কোনো দিনও না। তাই বলে অনুকে সাইড করে চলে যেতে লাগে। তখন অনু তার হাত ধরে বলে, আপনি তো জানেন না কার সাথে আপনার দেখা হয়েছে। সরি না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না। এই নিয়ে তুমি জানো কার সাথে এমন ব্যবহার করছো তুমি? আমার জানার কোনো প্রয়োজন নাই, কারণ অন্যায় ছোটরা করলে তাদের ঘাট ধরে সরি বলাইতে সবাই খুব ভালো করে পারে, আর বড়দের সব অন্যায় মাপ। আল্লাহ, তোমার মতো মেয়ের কোনোদিনও ভালো করবে না। ভাগ্যিস তুমি আমার বাড়ির মেয়ে মা বউ না। দেখুন, আমার আপনার বাড়ির কাজের মেয়ে হবারও ইচ্ছে নেই, আর ওই সব হওয়া তো দূরের কথা, তাড়াতাড়ি সরি বলে যেখানে যাবার জানতো। মহিলা রেগে সরি বলে। অনুর থেকে নিজের হাত ছাড়িয়ে চলে যাবার সময় বলে, জীবনে তোমার মতো ফালতু মেয়ের সাথে আর দেখা না হলে খুশি হব। অনুও বলে, আমিও তাই। আরিয়ান তখনও মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ করে ওর মুখের সামনে কেউ মিষ্টির প্যাকেট রাখে। অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে ফুপু আম্মা। ফুফু আম্মা, আপনি অফিসে? আমাকে ফোন করলেই তো আমি বাড়িতে চলে আসতাম। ফুপু আম্মা কিছু না বলে আরিয়ানকে মিষ্টি খাওয়ায় দেয়। আচ্ছা ফুফু আম্মা, হঠাৎ মিষ্টি কেন? তোমার বিয়ে ঠিক করছি। মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর, শিক্ষিত, নামাজ পড়ে, একদম সংসারী মেয়ে। তাই ডেটও ফিক্সড করে আসছি। আরিয়ানের গলা দিয়ে কেন জানি আর মিষ্টি নামতে চাইছে না। তারপর আরিয়ান জোর করে পানি দিয়ে মিষ্টি গিলে খায়। তারপর মুখে একটা সুন্দর হাসি নিয়ে বলে, তাহলে তো ভালো। কবে বিয়ের আসরে যেতে হবে সেদিন বলবেন, আমি বর সেজে চলে আসবো। এই তো সামনে মাসে ঠিক করছি। তোমার কিছু করতে হবে না, শুধু বিয়ের দিন গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে আসবে। জি, আপনি যা বলবেন তাতেই আমি রাজি। আচ্ছা, আমি এখন আসি, বাড়িতে অনেক কাজ আছে। সামনে তোমার বিয়ে বলে কথা। জি, আপনার দায়িত্ব বেশি তো। আচ্ছা আরিয়ান, তোমার অফিসের সব মেয়ে কি ভদ্র? জি ফুফু। কেন, কেউ কি আপনাকে কিছু বলেছে? যদি বলে আমাকে শুধু তার নাম বলবেন, দেখুন আমি তার কি ব্যবস্থা করি। না, কেউ কিছু বলে নাই। শুধু পথের মাঝে এক জঙ্গলি বুনো ওলের সাথে দেখা হয়েছিল। ঠিক বুঝলাম না, কি বলছেন? আরে বাদ দাও, তোমাকে এসব ভাবতে হবে না, কাজে মন দাও। আর যে কোনো মেয়ের থেকে দূরে থাকবে। কোনো মেয়েকে নিজের কাছে তো দূরের কথা, মনেও আসতে দিই না। জানি তো, তুমি আমাদের ভদ্র ছেলে। আরিয়ান শুধু একটা মলিন হাসি দেয়। ফুপু আম্মা চলে যায়। যাবার সময় ভাবে মেয়েটা মনে হয় এই অফিসে কোনো কাজে আসছিল, না হলে এমন ফালতু মেয়েকে আরিয়ান এক মিনিটও নিজের অফিসে কাজে রাখবে না। এমনিও ফালতু কথা বলা মেয়ে ওর পছন্দ না। আরিয়ান নিজের কেবিনে বসে আনমনে কি যেন ভাবছিল। আরিয়ানের কেবিনে এসে অনু দেখে তার বস অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। এভাবে আগে কখনো দেখে নাই। স্যার। আরিয়ানের কোনো সাড়া নেই। অনু এগিয়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? এমন করে কি ভাবেন? আরিয়ান আহাম্মক হয়ে অনুর দিকে তাকিয়েছে। অনু আবারও বলল, ক্যাবলাকান্ত হয়ে আমার দিকে হ্যাবলার মধ্যে তাকিয়ে আছেন, ব্যাপারটা কি? তোমাকে কি করা উচিত তাই ভাবছি। এত ভেবে কাজ নেই। ছোট পিচ্ছি বাচ্চা তো নই যে পাপ্পি দেবেন। বড় হয়ে গেছি, দিলে চকলেট দেবেন। চকোলেট তোমার মতো বুড়িরা খায় না, পিচ্ছি ছোট বাচ্চারা খায়। আমি মোটেও বুড়ি না। বুড়িটা বেটা, চকলেট দিলে দেন, না দিলে নাই। চকলেট পৃথিবীর সব মানুষকে দিলেও তোমাকে দিব না। তাহলে এমন দোয়া করব যাতে এই জীবনে আপনার কপালে বউ না জুটে। শকুনের দোয়াতে গরু মরে না, আর না তোমার দোয়াতে আমি চিরকুমার থাকবো। দেখো শেষে তোমারে জীবনে বিয়ে না হয়। আরে বিয়ে হবে না কে বলেছে? আমার পর ঠিকই আমার অপেক্ষায় আছে, তা না হলে আমি তাহার অপেক্ষায় আছি। আমি আমার ক্রাশ বরকে খুব বেশি ভালোবাসি। তোমার আবার ক্রাশ বরটাকে? তোমার মতো বুনোলকে খেয়ে বিয়ে করবে? আমি যাকে ভালোবাসি সে ছাড়া আবার কে? ও আচ্ছা, তোমার হবু বর আছে? জি আলহামদুলিল্লাহ আছে। ও তাহলে তো ভালো। সে বুঝি তোমার মতো? আরে না, সে আমার মতো নয়, কিন্তু আমার পুরো পৃথিবী জুড়ে সে আছে। আমার মনের সিন্ধুকে তাকে বন্দি করে রাখছি। তাহলে তো তোমার হবু বর সেই ভাগ্যবান ব্যক্তি। তার বলতে
যাক, তোমার মতো মেয়ের জন্য যে কেউ আছে এটাই অনেক। জি, তা আপনার জীবনে এমন কেউ আছে স্যার, কেমন কেউ? যে আপনার সবটা জুড়ে বিচরণ করবে, আপনার একলা দিনের সাথী হবে, সব কষ্টে ভাগিদার হবে, আপনার খুশিতে সে সব থেকে বেশি খুশি হবে, আপনার কষ্ট যার হৃদয়ের শিডরের মতো ঝড় তুলবে, যার সারা দিনের ভাবনাতে শুধু আপনি থাকবেন। না, এমন কেউ নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সে। ও, তার মানে আমাদের বজ্জাত স্যার রিলেশন করবেন? আমার এসব ফালতু কাজ করার সময় নেই, ডিরেক্ট বিয়ে করব। একেবারে নিরামিষ আপনি। কিছুদিন পর আমার বিয়ে। সো তোমার আজাইরা পেঁচাল দিয়ে আমার কাজের মন নষ্ট করো না। ও, কে জানে কোন পড়া কপালের কপাল পড়ছে যে আপনার কপালে আছে। এই, তুমি যাও তো এখান থেকে, মেজাজ খারাপ করবে না আমার। আমার তো আর কাজ নেই আপনার পেছনে লাগতে যাবো না। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করতে গেছিলাম আল্লাহই জানে। কেন আরো রাখেন, এক্ষুনি ধৈর্য শেষ, 1 বছর তো সহ্য করবেন। আরিয়ান ধমক দিয়ে বলে, যাও তো এখন, অফিস শেষ, তুমি বাড়ি যাও। আজ যদি রাত সাথে থাকতো আপনার এখানে কাজে কখনো আসতাম না। আরিয়ান রাজ নাম শুনে কেন জানি খুব রেগে যায়, বলে, এই রাজটা আবার কে? অনু কেবিন থেকে বাইরে যাবার সময় বলে, আমার হবু পর আবার কে? তারপরে চলে যায়। আরিয়ান নিজের কেবিনের সবকিছু ফেলে দিয়ে বলে, আমার জীবন থেকে কি এই রাজ নামের কালো ছায়াটা কি কোনোদিন যাবে না? আমি কি এমন পাপ করেছি যার জন্য আমার নিজের বলতে কোনো কিছু নেই? আমি কি মানুষ না? আমার কি কোনো হৃদয় নেই? নাকি হৃদয়টাও পাথরের? জানি না। যে আমার জীবনে আসতে চলেছে সে আমাকে কোনোদিনও আমার মতো কি বুঝতে পারবে তাও জানি না। আমার উপর সবার অধিকার আছে, কিন্তু আমার কারো উপর অধিকার নেই, এটাই আমি। অনু রাজকে নিয়ে যা বলছে তা কি সত্যি নাকি ডাহা মিথ্যে তা অনু জানে। এভাবে দিন কেটে যাচ্ছে, সময়ের সাথে সবকিছু বদলে যায়, কিন্তু অনুর মন থেকে রাজ কেন মুছে যায় না? সে কি আছে নাকি অনু কোনো মিথ্যা এক অনুভূতির পেছনে ছুটছে? এদিকে চৌধুরী ভিলাতে এসে ফুপু আম্মার রাগে ফুলকো লুচি হয়ে আছে, তা দেখে আরিয়ানের মা বলে, বড় আপা, আপনার কি হয়েছে? এমন অন্যরকম লাগছে কেন? ফুপু আম্মা বলে, আর বলো না, আজ এমন এক জঙ্গলি বুনো ওলের সাথে দেখা, কি আর বলবো বলো। আপা, আপনি তো আরিয়ানের অফিসে গেছেন, যাওয়ার পথে জঙ্গলে কখন গেলেন বুঝলাম না তো। আরে এক মেয়ের সাথে দেখা, বাবারে বাবা, মেয়ের যে কি ঝাঁজ বলা যাবে না, কোনো কথা বলার সুযোগ দিবে না, আর কোথায় পারবে না। আলহামদুলিল্লাহ, এমন প্রতিবাদী মেয়ে ভালো। এখন তো খুঁজলে এমন মেয়ে পাওয়া যাবে না। যারা এমন হয় সে মেয়েদের মন অনেক ভালো হয়, ওদের মাঝে কোনো ভেজাল থাকে না। এমন মেয়ে যেন তোমার ছেলের বউ হয়, তোমার ঘাড়ে এসে পড়ে। আমি না পা, আরিয়ানের বউ যেন এমন হয়। তোমার এই আশা জীবনে পূরণ হবে না। আরিয়ানের জীবনে সব সিদ্ধান্ত আমি নিব। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আয়াত আছে, আয়াতের বিয়ে দাও ওই মেয়ের সাথে। যদি এমনই হয় তাহলে আমি আয়াতের জন্য এমন মেয়ে আনবো। এক ছেলের বউ তো মনের মতন হবে। তোমার আয়াত আরিয়ান না যে সে তোমার কথা মতো বিয়ে করবে। আয়াত আমার ছেলে, আরিয়ানের উপর যদি অধিকার ছেড়ে দিতে পারি তাহলে আয়াতের উপর জোর করতে পারবো, ভুলে যাবেন না। তাই ভালো, অমন বুনো ওল আয়াতের ঘাড়ে ঝুলিয়ে দাও। ইনশাল্লাহ, আয়াতের জন্য এরকমই মেয়ে খুঁজবো আমি। আচ্ছা, এসব বাদ দাও, বড় ছেলের বিয়ে নিয়ে চিন্তা করো, ছোট ছেলে পালিয়ে যাবে না। মেয়ে দেখা থেকে তারিখ ঠিক করার সব যখন আপনিই করেছেন, তখন বিয়ের বাকি কাজ আপনিই করেন বলে সে চলে যায়। হঠাৎ একদিন রিমা ও তার পরিবার অনুদের বাড়িতে আসে। রিমার বড় বোন রিমির বিয়ে তার দাওয়াত দিতে। অনুর পরিবার তো বিয়েতে যাবে, সে যাই বলেন। তখন রিমা বলে, আমি অনুকে আমাদের বাড়িতে আজকে ওর সাথে করে নিয়ে যেতে চাই। অনুর বাবা বলেন, অনু যদি যেতে রাজি থাকে তাহলে আমাদের কারো কোনো সমস্যা নেই। আমি যেতে পারবো না রে, আমার অফিসে অনেক কাজ, তার উপর নতুন জব, কিভাবে এতদিনের ছুটি চাইবো? একটু বুঝতে চেষ্টা করো।
বুঝতে পারছি আমাদের সবার থেকে তোর কাছে জবটাই আগে। আজব, এমন কেন হবে বলো তো? তোর বোন কি আমার বোন না? তাছাড়া বিয়েটা তো ঘরোয়াভাবে হবে, কোনো অনুষ্ঠান করে তো দিবে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমার মাথায়। অনু গিয়ে রিমাকে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, তোর বিয়েতে আমি 1 মাস আগে যাব, দেখবি? তাক, অনেক হয়েছে আলগা পিরিত। আপুর বিয়ের দিন অন্তত পক্ষে সময় মতো পৌঁছে যাবে, এটা তো তোর থেকে আশা করতেই পারি। কেন, আমি কি লেট লতিফ যে রিমিয়াপুর বিয়েতে লেট করে যাব? লেট লতিফ না, কিন্তু লেট লতিফা। তুই এ কথা কিসের ভিত্তিতে বলতে পারছিস? তুই সব কাজে ফাস্ট হতে পারিস, কিন্তু কোনো অনুষ্ঠানে কাজের সময় তুই লেট করবি সেখানে পৌঁছাতে। যা, তোর বিয়েতেও যাব না। আমার বিয়েতে তো তোর যেতে হবে না, আপাতত আমার বোনের বিয়েতে সময় মতো আসলে আমি খুশি হব। দেখছো সবাই কি খারাপ, আমাকে ওর বিয়ের দাওয়াতে দিবে না, তাই বলে আমি আমার বেস্টুর বিয়ের দাওয়াত মিস করতে পারবো না গো। তারপর দাওয়াত দিয়ে রিমার পরিবার চলে যায়। অনুর মায়ের লেকচার শুরু হয়ে যায় অনুর সাথে। আর যদি আমার মেয়েটা চাকরি না করে বিয়ে করতো, তাহলে আমিও সবাইকে এইভাবে দাওয়াত দিতে পারতাম। আবারও শুরু হয়েছে তোমার বিয়ে নিয়ে লেকচার? কি শুরু করছি? যা সত্যি তাই বলছি। আমাদেরও অনেক স্বপ্ন আছে তোকে নিয়ে। আমাদের সব স্বপ্নের উপর তো তুই পানি ঢেলে দিচ্ছিস। মা, পানির অপর নাম জীবন, পানি ছাড়া কেউ বাঁচবে না। আহা, কি ভালো পানি। তুই যে বিয়ে না করে বুড়ি হয়ে যাবি, কে করবে তখন বুড়িকে বিয়ে? যে বুড়া বেটার ঘাড়ে আছে সেই করবে বিয়ে, তাছাড়া অন্য কেউ তো করবে না বিয়ে। তোর সাথে কথা বলা আর দেওয়ালে মাথা ফাটানো এক কথা। তাহলে আর আসিও না আমার সাথে কথা বলতে, বুঝছো মা? যা, আর বলবো না তোর সাথে কথা। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে আরিয়ানের বিয়ের দিন ঘনিয়ে আসে। এদিকে অফিসে অনু আরিয়ানের কাছে ছুটি চাইতে যায়। স্যার, আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে। এমন ভাবে বলছো যেন এটা তোমার মামার বাড়ি আর মামার বাড়িতে আবদার করতে চলে এসেছো। দেখুন স্যার, বান্ধবীর বোনের বিয়ে, আমার ছুটি লাগবেই, এখন আপনাকে ছুটি দিতেই হবে। মগের মূল্য নাকি যে ছুটি চাইলে আমি ছুটি দিয়ে দেব? কেন ছুটি দিবেন না শুনি? আমি নিজের বিয়ের দিনও অফিসে আসব, সেখানে আমার পিএ কিভাবে ছুটিতে থাকবে? কি বলেন? নিজের বিয়ের দিনও অফিসে আসবেন? আল্লাহ গো, এইটা কি মানুষ নাকি জিনভূত? কেন, কি হয়েছে? ওই কোন মানুষ নিজের বিয়ের দিন অফিসে আসে কাজ করতে? সবাই তো আরিয়ান চৌধুরী নয় যে বিয়ের মতো ফালতু কাজের জন্য সময় নষ্ট করবে। আপনার কপালে বউ থাকবে না, দেখবেন একদিন আমার কথা সত্যি হবে। বলে চলে যায়। এদিকে আজ সকাল থেকে অনু সব অফিসের কাজ তাড়াতাড়ি করছে, কারণ আজ রিমার বোনের বিয়ে। আরিয়ানও সেই বজ্জাতের বজ্জাত অনুরে অফিস টাইমের আগে ছাড়বে না। অনুর বাড়ি থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি আসতে, কিন্তু অনু তো যেতেই পারছে না। আরিয়ান আজ অনুর ঘাড়ে এক গাদা কাজ চাপিয়ে দিয়েছে। সে এক গাদা কাজ অনু করছে আর বারবার ভাবছে, দেখাই যাবে, আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখবো বিয়ে শেষ, সবাই বিদায় দিয়ে কান্নাকাটি করছে। আমি তখন গিয়ে না দেখতে পারবো বিয়ে, না পাবো ভালো খাবার। এটা কি সম্ভব রে অনু? অনুর চিন্তার মাঝে ঝামেলা বাঁধাতে আরিয়ান চলে আসে। আরে এভাবে বসে বসে চিন্তা করলে হবে? তাড়াতাড়ি কাজ করো, না হলে বান্ধবীর বোনের বিয়ে মিস করবা তো। তা নিয়ে আপনার মাথা ব্যথা না করলেও চলবে স্যার। আচ্ছা, আপনি কাজ শেষ হলে চলে যাবেন। না, কাজ শেষ হলে এখানে বসে ঘুমিয়ে থাকবো। এবার খুশি তো? আপনার মতো ঘাড়তেরা মেয়ের সাথে কথা না বলাই ভালো। বলে আরিয়ান চলে যায়। অনু তার কাজ শেষ করে সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে ঢোকার সময় অনু ভাবতে থাকে, এখন কি পরে বিয়ে বাড়িতে যাব? এসব ভাবতে বসলে তো রাত পার হয়ে যাব। অনু নিজের রুমে এসে দেখে ওর বিছানার উপর সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা রাখা, সাথে ম্যাচিং জুয়েলারি, মেকআপের সেট সহ প্রয়োজনীয় সব একসাথে রাখা। এসব দেখে অনুর 1 মিনিটও বুঝতে দেরি হলো না যে এসব কিছু মা ওর জন্য রেডি করে রাখছে। তাড়াতাড়ি বিছানার উপর থেকে ড্রেস নিয়ে বাথরুমে যায়। তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে এসে চটজলদি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য রিমাদের বাড়ি। কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে অনুর আর শেষ রক্ষা হলো না। বিয়ে বাড়ি অনেকটা ফাঁকা ফাঁকা। অনু বুঝতে পারছে বিয়ের অনুষ্ঠান শেষ। এখন যদি বাড়ির ভেতরে যায় তাহলে আমাকে রিমা কাচ্চা চিবিয়ে খাবে, আবার দেখা না করে গেলে বেচারি কষ্ট পাবে। এসব ভাবতে ভাবতে অনু বাড়ির ভেতরে প্রবেশ করার সময় আবিরের সাথে দেখা। আবির অনুর কান টেনে বলে,
লোকাল ট্রেন একদম সব কিছুর শেষে আসছিস, না আসলেও তো পারতিস। আহ লাগছে ভাইয়া, কান ছাড়ো, যাচ্ছি তো রিমার কাছে। আচ্ছা যা, তাহলে তাড়াতাড়ি, আমি বাইরে থেকে আসছি। অনু ভেতরে গিয়ে রিমার সামনে গিয়ে দোকান ধরে বসে বলে, সরি দোস্ত, মাফ করে দে, আসতে দেরি করে ফেলেছি। আজ বুঝলাম সত্যি আমি লেট লতিফা। না হয় বিয়ের অনুষ্ঠানে কেউ সব কিছু ফুরিয়ে গেলে আসে। ওরে আমার পড়া কপাল রে, এত সাজুগুজু করে লাভ কি হলো? শেষে তো শালা বচ্ছাত বসের জন্য একটা সুন্দর বিয়াইও কপালে জুটলো না। যার কপালে দাওয়াত খাওয়া নাই সে কি জোর করে দাওয়াত খাইতে পারে? দাওয়াত মিস হয়েছে, ভালো হয়েছে। অনু রিমাকে বলে, দোস্ত তোর কয়টা বিয়াই রে? আমাকে ধারে 2-3টা দিলেই চলবে। রিমা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, অনুর কথার কোনো উত্তর দিচ্ছে না। অনু হঠাৎ খেয়াল করে যে আশেপাশে অন্য কিছু হচ্ছে। রিমা বলতো ওই সাইডে কি হচ্ছে রে? আমার বাপের সম্মানের 40 করছে সবাই। সত্যি করে বলতো কি হয়েছে? রিমি আপু পালিয়ে গেছেন? আরে আপু যদি পালিয়ে যেত তাহলে তো ভালোই হতো, কিন্তু সে পালিয়ে যায়নি। চুপ কথা, পালিয়ে না গেলে সমস্যা কোথায় বলবি কি আমাকে? আপু আসছিলে ছোট ভাইকে দেখে পছন্দ হয়েছে। এখন সে যদি বিয়ে করে তার ছোট ভাইকে করবে, না হলে করবে না। আমি তো আগের থেকেই জানতাম রিমি আপু নিজের বিয়েতে কোনো না কোনো ভেজাল করবেই। রিমা হঠাৎ করে অনুর হাত দুটো ধরে বলে, প্লিজ অনু, তুই কিছু করে আমাদের সম্মানটা আজ বাঁচিয়ে দে। আমি কি করব? আজব তো, বিয়েতে ভেজাল তার বোন করেছে, তোরা ঠেলা বোঝ। আমি তো যাচ্ছি মজা নিতে, বাই বাই। জানি অনু, তুই এখানে গিয়ে এখন কিছু তো করবি যাতে আমাদের সম্মানটা নষ্ট না হয়। তোর উপরে আমার পুরোপুরিভাবে বিশ্বাস আছে। যেখানে বরপক্ষ আছে অনু সেখানে চলে আসে। এসে দেখে এখানে ঝামেলা ভালো মতো শুরু হয়ে গেছে। আপনারা আমাদেরকে এভাবে অপমান করার জন্য এখানে ডেকে এনেছেন? আপনার মেয়ে কি শুরু করেছে আমাদের সম্মান নিয়ে? সম্মান কি হাটে বাজারে কিনতে পাওয়া যায় যে আমরা আবারও কিনে নিয়ে আনব? দেখুন ভাই সাহেব, আমি জানতাম না আমার মেয়ে বিয়ের দিন এমন ভেজাল করবে। যদি আগে থেকে জানতাম তাহলে কখনো আপনাদের আমার বাড়িতে এনে এভাবে অপমান করতাম না। আরিফ সাহেব, দেখুন মেয়ে তো বিয়ের পর এমন কিছু বলে নাই, ওর মনের কথা বিয়ের আগে বলেছে। তাহলে এই বিয়েটা না দেওয়াই উত্তম। আপনারা আমাদের মাফ করে দিন। আজ যদি আমরা এখান থেকে অপমানিত হয়ে ফিরে যাই, এর খুব খারাপ প্রভাব পড়বে আপনাদের জীবনে। মেয়ে যখন ভুল করেছে তখন তো আমাদের তার ফল ভোগ করতেই হবে, এছাড়া আর কিছু করার নেই আমাদের। এখানে তো সত্যি অবস্থা খারাপ, আমি কোনো কিছু করেও সব ঠিকঠাক করতে পারবো না। অনু একটু পাশে থেকে দেখে অনুর মা, রিমার মা আর রিমি আপুকে এক মহিলা খুব বাজেভাবে কথা শোনাচ্ছে। কেমন বেয়াদব মেয়ে জন্ম দিয়েছেন, যে মেয়ে পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে না। দেখুন আপা, কথার মাঝে একটু ভদ্রতা বজায় রেখে কথা বলুন। আমাকে আসছেন ভদ্রতা শিখাতে? নিজের মেয়েকে একটু যদি শিক্ষা দিতেন তাহলে মেয়ে নিজের বিয়ের আসরে বসে হবু বরের ছোট ভাইকে দেখে বড় ভাইকে রিজেক্ট করে বলতো না আমি ছেলের ছোট ভাইকে বিয়ে করব। দেখুন আপা, আমার মেয়ে ছোট মানুষ, ভুল করেছে, তার জন্য তো আর আমরা রিমিকে মেরে ফেলতে পারি না। ওর মনে যা আসছে তা সবাইকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, মেয়েদের মত প্রকাশ করাটা ভুল, তাও এমন পরিস্থিতিতে। আহারে, যে মেয়ের এখন বিয়ে দিলে কয়দিন পর 10 বাচ্চার মা হবে, সেই মেয়ে নাকি ছোট মানুষ? আপনাদের এসব ফালতু কথা শুনলে গা জ্বলে আমার। দেখুন আন্টি, ভুল আমি করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আমার পরিবারকে প্লিজ কথা শোনাবেন না। এই বেয়াদব মেয়ে, বড়দের কথার মাঝে কথা বলো। কথা বলার শিষ্টাচার বুঝি বাড়ির মানুষ শেখায়নি? আমার পরিবার কথা বলার শিষ্টাচার শিখিয়েছে, তাই তো আমি আমার মনের কথা বিয়ের আসরে বলতে পারছি। এমন তো করি নাই যে বড় ভাইকে বিয়ে করে ছোট ভাইয়ের সাথে পরকিয়া করছি। খচ্চর মহিলা যখন রিমি আপুকে থাপ্পড় দিতে যাবে, ঠিক সে সময় পেছন থেকে অনু তার হাত ধরে বলে, ভুল করেও রিমি আপুকে থাপ্পড় দিবেন না, তাহলে এর পরিণাম ভালো হবে না। বলে সে তার সামনে আসে। অনু সামনে এসে দেখে এ তো সেই দিনের সেই খচ্চর মহিলা যার সাথে সেদিন অফিসে ধাক্কা খেয়েছিলাম। ও আচ্ছা, আমরা তাহলে ভুল বাড়িতে সম্পর্ক করতে আসছি। যে বাড়ি সব মেয়ে বেয়াদব, কোনো শিষ্টাচার জ্ঞান এ বাড়িতে মেয়েদের নাই। দেখুন আন্টি, একটা ঘটনার উপর ভিত্তি করে আপনি সবাইকে অপমান করতে পারেন না। এই বেয়াদব মেয়ে একদম চুপ থাকবে। যখন বড়রা ভুল করে
তখন ছোটদের কথা বলতে হয়, কারণ এখানে আপনাদের পরিবারের সম্মানের সাথে আমাদের সম্মান জড়িত। আপনাদের যতটা অপমান হবে, আমাদেরও ততটা অপমান হবে। তোমার লেকচার শুনতে চাই না। আমি লেকচার দিচ্ছি না, যা সত্যি তাই আপনাকে বলছি। দেখুন আন্টি, এত ভেজালের কোনো দরকার নেই। আজ কোনো বিয়ে হবে না, মাপ চাই। আমাদের ডেকে এনে এভাবে অপমান, এর ফল খুব খারাপ হবে কিন্তু। আজ এ বাড়ি থেকে বউ না নিয়ে আমি যাব না। দেখুন আন্টি, এটা কোনো সিরিয়াল না যে এক বোন বিয়ে করবে না তাই তার ছোট বোনকে দিয়ে বিয়ে করে নিয়ে যাবেন। এসব ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়ে বরযাত্রী নিয়ে চলে যান। এই আপনার ফালতু মেয়েকে চুপ করতে বলেন। এই অনু, বড়দের মাঝে কথা বলতে নেই। তুমি চুপ করো প্লিজ অনু, সবসময় প্রতিবাদী হতে হয় না। মা, তার মানে এই নাকি যে বিয়ের নামে এখানে পুতুল খেলা হবে? আমি আর যাই করি এসব মানতে পারবো না। এই মেয়ে এখানে তোমার সাথে কথা বলতে আসি নাই। তুমি একদম চুপ করো, না হলে তোমাকে ঘাড় ধরে বাহিরে পাঠিয়ে দিব। আন্টি, আপনারা তো সাহস আমার বোনকে ঘাড় ধরে বাহির করে দিবেন? আমার বোন কোনো রাস্তাঘাটের মেয়ে নয়, বুঝছেন? আপনারা কিন্তু আমাদের অপমান করছেন। আমাদের বাড়িতে সবাই বউ বরণ করার জন্য অপেক্ষা করছে। আমরা এভাবে খালি বউ ছাড়া গেলে আমাদের পরিবারের সম্মান কোথায় যাবে একবার ভাবছেন? অনু একটু মজা করে বলে, সম্মান আর কোথায় যাবে? বানের চলে ভেসে যাবে। ফুপু আম্মা এসে অনুকে থাপ্পড় দিতে যায়। তখন আরিয়ান এসে বলে, ফুফু, এসব বস্তির মেয়ের সাথে কথা বলবেন না। এসব বস্তির মেয়েরা কি বুঝবে মানুষের সম্মানের কথা? এক্সকিউজ মি মিস্টার, অনু কোনো বস্তির মেয়ে না। তাই বুঝি? তাহলে সে কি কোনো দেশের রাজা মহারাজের মেয়ে? আরিয়ান খান অনু খান গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিকের মেয়ে, আমার একমাত্র বোন। অতিরিক্ত আদরে একটু বিগড়ে গেছে, তার মানে এই না যে যে কেউ ওকে অপমান করতে পারে। আরিয়ান যেন আকাশ থেকে পড়ছে। অনুর দিকে তাকিয়ে দেখে কোনো রাজকন্যার থেকে কম সুন্দর লাগছে না, পুরোপুরি পারফেক্ট ভাবে রেডি। বস্তির মেয়ে যখন না, তখন তো বাড়ির বউ করে নিয়ে যাওয়া যায়। আমাদের তো সম্মান বেঁচে যাবে মনে মনে। অনু আরিয়ানকে দেখে ভাবে, আল্লাহ, এই নিরামিষ বজ্জাত বেয়াটা কি রিমিয়াপুর কপালে ছিল? ভালো হয়েছে বিয়েটা ভেঙে গেছে মনে মনে। অনু আরিয়ানকে একটা চোখ টিপি দেয়। আরিয়ান একটু বিষম খায়। আয়াত এসে আরিয়ানের কানে কানে বলে, ভাই, এ মেয়েকে তুই চিনিস? আমার বিয়ে। ভাই, মেয়েটা কিন্তু সেই সুন্দরী। এ মেয়ে আমাকে বলছিল, আমার উপরে ক্রাশ খাইছিল। সেই দিনের কথা ভুলে যা, দেখ এখন কি করি। ফুফু, এরা তোমাকে অপমান করছে আর আমাদের সম্মান নষ্ট করেছে। এ বাড়ি থেকে বউ না নিয়ে কিভাবে যাব? যে মেয়ের বড় বোন এমন, তার ছোট বোন যে ভালো হবে তার কোনো নিশ্চয়তা নাই। আর এমন কোনো মেয়ে আশেপাশে নাই যে আমাদের বাড়ির বউ হবে। আছে ফুফু, এমন মেয়ে আছে, আর সে আজ আমাদের বাড়ির বউ হয়ে যাবে। কে আরিয়ান? আরিয়ান গিয়ে অনুর হাত ধরে বলে, ফুফু আম্মা, তোমাকে এ মেয়ে অপমান করেছে, আর আমাদের বাড়ির সম্মান বাঁচাতে অনু ছাড়া আর কোনো গতিপথ নেই। তাই বলে এই বেয়াদব মেয়ে হবে তোর বউ? তাহলে চলো বউ ছাড়া বাড়ি গিয়ে বেঁচে থাকা বাকি মান সম্মানও নষ্ট করি। তারপর আরিয়ানের ফুপু কিছু একটা ভেবে অনুর বাড়ির সবার সাথে কথা বলতে শুরু করে। এই বজ্জাত বেড়া আমার হাত ছাড় কইতেছি, আমি কোনোদিনও আপনাকে বিয়ে করব না। আজ আরে আমাকে বিয়ে করে আমার আর আপনার জীবন নষ্ট করবেন না। আজ তুমি আমার পরিবারকে অনেক অপমান করেছো, তার ফল তোমার ভোগ করতে হবে। সেখানে অনুর বাড়ির সবাই প্রথমে রাজি হয় না, কারণ এখানে একজনকে বিয়ে করতে এসে অন্যজনকে বিয়ে ব্যাপারটা কেমন দেখায়। অনেক কথা বলার পর আরিয়ানের বাবা অনুর বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর অনুর পরিবার রাজি হয় ওদের বিয়ের জন্য। আচ্ছা, আমাদের সমস্যা নেই, আমরা বিয়েতে রাজি, কিন্তু অনু তো রাজি হবে না। অনু কোনোদিন বিয়ের জন্য রাজি হবে না। আজ জোর করে ওর বিয়েটা দিয়ে দিন। তারপর সবাই এসে জোর করে অনুর বিয়ে আরিয়ানের সাথে দিয়ে দেয়। অনেক কষ্ট করতে হয়েছে, এমনকি তারা শেষে অনুকে ইমোশনাল ভাবে চাপ দিয়ে বিয়েটা দেয়। অনু আরিয়ানের বিয়েতে দু পরিবারের সবাই খুব খুশি, শুধুমাত্র অনু, ফুফু আর আরিয়ান খুশি না। বিয়ের সব অনুষ্ঠান শেষ, সবাই বউ নিয়ে বাড়ি যাবে, তার জন্য সব ঠিকঠাক করতে ব্যস্ত। সে সময় অনু বাড়ি থেকে বাইরে পালিয়ে চলে যায়। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে,
জীবনে কারো উপকার করব না, উপকার করলে বাস খেতে হয়। এখন আমার ক্রাশ বর রাজের কি হবে? আল্লাহ গো, আমার ক্রাশ বর কি কপালে জুটবে না? বজ্জাত বস কেমনে আমার বর হয়ে গেল গো। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে, বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? মানি না জোর জবরদস্তির বিয়ে, আমি ডিভোর্স দিয়ে দিব। যাবো না ওই খচ্চর মহিলার বাড়িতে, করবো না ওই বজ্জাত বসের সাথে সংসার, মরে গেলেও না। এসব ভাবছে আর রাস্তা দিয়ে যাচ্ছে। এদিকে বিদায়ের প্রস্তুতি শেষে কেউ আর অনুকে খুঁজে পায় না। এদিকে সেদিকে খুঁজে অনুকে পাওয়া যাচ্ছে না। এই খবর আরিয়ান আয়াতের কানে যেতে বেশি সময় লাগে না। এ কথা শুনে তখন, ভাইয়া রে, শেষে কিনা বিয়ের পর ভাবি পালিয়ে গেছে। আগে জানতাম মানুষ বিয়ের আগে মেয়ে পালিয়ে যায়, এখন দেখি বিয়ের পর বউ পালায় যায়। আরে ছোট ভাই, চিন্তা করিস না, তোর ভাবি পালিয়ে আর কত দূর যাবে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। পিছন থেকে আবির এ কথা বলে ওঠে, কি বোঝাতে চাইছেন আপনি? এই যে আমার বোন সোজা বাড়িতে গেছে, বাড়ি ছাড়া আর কোথাও জায়গা নাই যাওয়ার। যত রাগ করুক সে ঠিক বাড়িতে যাবে। ও, তাহলে বউ নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, এ তো খুব ভালো কথা। কি ভাবি ফেলাম, ভাবা যায়? বরকে একা রেখে বাবার বাড়িতে চলে গেছে। তোর ভাবি বলে কথা, আলাদা তো হতেই হবে তাকে। আরিয়ান চৌধুরীর বউ ঠিক তার মতো ঘাড়তেরা। তা বিয়ের দিন বোঝা যাচ্ছে। আল্লাহ জানে আগে আগে আরো কত কি দেখব। আগে আগে দেখার জন্য আরো কত কিছু বাকি আছে। পিছন থেকে আবির এ কথা বলে ওঠে। এদিকে অনু বাড়িতে এসে সোজা নিজের রুমে গিয়ে আলমারি থেকে চকলেটের বক্স বাইর করে বসে বসে চকলেট খেতে শুরু করে। কি শখ, বিয়ে করলেই বউ পাওয়া যায় না, তাও জোর করে বিয়ে। আমি কখনো ওই বজ্জাত বসের বাড়ি যাব না। তাহলে আমাকে বজ্জাত স্যার আর ওনার ওই খচ্চর ফুপে মিলে শুটকি মাছ বানিয়ে রোদে শুকিয়ে ফ্রিজে রেখে দেবে। একমাত্র চকলেটগুলো আমার সুখের দুঃখের সাথে, এরা সবসময় আমার সাথে থাকে। এদের ভাগ আমি অন্য কাউকে কখনই দিব না। আম্মা জান, আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন বুঝি? আর চিন্তা, আমার জীবনটা ইটের ভাটা হয়ে গেছে গো খালা। আম্মা জান, আপনি কাঁদেন কেন? আপনার কান্দন দেখে আমার কলিজায় লেগে গেছে। ওইসব ছ্যাঁকা টাকা বাদ দিয়ে বাড়ির মেন দরজা আটকায় দিব, যাতে কেউ না আসতে পারে। কেন আম্মা জান? আবির আর আফা আর ভাইজান তো আসবে। ওদের কাউকে বাড়িতে ঢুকতে দিবা না। যাও এখন এখান থেকে চলে যাও। চিৎকার করে বলে। রহিমা অনুর চিৎকার করা দেখেই বুঝে গেছে অনু আজ রেগে আছে। এখন তাকে কিছু বলা যাবে না। রহিমা নিচে এসে দেখে অনুর বাবা, মা, আবির এবং তাদের সাথে আরো কিছু মানুষ নিচে ড্রয়িং রুমে বসা। খালা, অনুর মেজাজ কেমন দেখলেন? আম্মা জান খুব রেগে আছে। এখন সামনে গেলে কাচ্চা মানুষের লবণ দিয়ে খেয়ে ফেলবে। তাহলে তো খুব বিপদ। এখন দেখি কি করা যায়। তখন আরিয়ান বলে, বউ যখন আমার, তখন তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবার দায়িত্ব আমার। কি আবল তাবল কইতাছেন অনুমা? আপনার বউ কেমন হয়? ওর তো এখনো বিয়ে হয়নি। রহিমা, পরে সব তোমাকে বলছি, এখন একটু চুপ করে থাকো তুমি। আচ্ছা, অনুর রুমটা কোনটা? উপরে গিয়ে দেখো, বাম পাশে সুন্দর করে দরজা সাজানো আছে, সেই রুমটা আমাদের অনুমনুর। আরিয়ান সোজা উপরে গিয়ে বাম পাশে সাজানো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখে অবাক। আল্লাহ, এই তো দেখি কোনো রূপকথা রাজকন্যার রুম। এত সুন্দর করে সাজিয়ে রাখা কল্পনার বাইরে। এরপর দেখে রুমের ফ্লোরের মাঝে অনু বসে চকলেট খাচ্ছে। আরিয়ান কোনো কথা না বলে সোজা অনুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয়। এভাবে হঠাৎ করে কোলে উঠে নিয়াতে অনু ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আরে ফাটা বাঁশের মতো চিৎকার করবা না, কানে লাগে। তোমার যে কাকের মতো কণ্ঠ। অনু আরিয়ানের কথা শুনে বলে, আপনি কোন সাহসে আমার রুমে আসছেন আর এসে আমাকে কাক বলে অপমান করছেন? একদম চুপ। এখন তুমি আমার বউ, তাই বেশি পটর পটর করবে না, না হলে পুলিশ এনে ধরিয়ে দেবো, তখন বুঝবা কেমন মজা। আমি কোনো চোর ডাকাত না যে পুলিশ এসে ধরিয়ে নিয়ে যাবে। তাছাড়া বাবা, মা, ভাই আছে আমাকে বাঁচাতে। ম্যাডাম, আপনার আগের দিন বাগে খেয়েছে, এখন আপনি আমার বউ, তাই আমি ছাড়া আর কেউ আসবে না আপনাকে সাহায্য করতে। তার মানে বিয়ে হয়ে গেছে বলে আমি পর হয়ে গেলাম? এ কখনো হতে পারে না, আমি মানি না। না, আপনার মানতে হবে না তাই বলে। অনুকে কোলে করে নিচে নিয়ে এসে শ্বশুর শাশুড়িকে বলে, আচ্ছা, আমি আমার বউ পেয়েছি, নিয়ে চলে গেলাম। এখন এত কান্নাকাটি করার জন্য আপনাদের এক্সট্রা সময় দিতে পারলাম না, মাফ করবেন। বলে অনুকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। অনুর পরিবার বাইরে এসে বিদায় দেয়।
আরিয়ান এসে গাড়ির পিছনে অনুর পাশে বসে ড্রাইভারকে বলে গাড়ি ড্রাইভ করতে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আব্বু আব্বুর কাছে যাব। থাক বাবু, এত কান্না করতে হবে না। শ্বশুরবাড়ি চলো, অনেক চকলেট দেবো। আমাকে জোর করে বিয়ে করা, তার উপর জোর করে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছেন, এর ফল কিন্তু ভালো হবে না। যে মেঘ যতটা গর্জন করে সেই মেঘেও ততটা বৃষ্টি হয় না, তা আমি খুব ভালো করেই জানি। তাই বুঝি? আচ্ছা চলেন আপনাদের বাড়িতে, দেখাবো অনু কি জিনিস। এদিকে চৌধুরী ভিলার সামনে সে আরিয়ানের গাড়ি থামে। আরিয়ান অনুর আগে গাড়ি থেকে নেমে অনুর মাথাতে সুন্দর করে ঘোমটা পরিয়ে দেয়, এরপর কোলে করে এনে দরজার সামনে নামিয়ে দেয়। সবাই বউ দেখে দরজার কাছে ছুটে আসে। ফুপু আম্মা আর আরিয়ানের মা অনুর সামনে আসে। ফুপু আম্মা মুখ ভার করে বলে,